হ্যালো স্টুডেন্ট, দেখো ফিরে আসলাম একটা ক্লাসে। তোমাদের নিয়ে চলে এসেছি আমি এবিটিএ টেস্ট পেপার 2025-2026। এই বইটা খুলো এবং চলে এসো পেজ নাম্বার 333 পেজে। আজকে তোমাদের সেট 12, আজকে আমরা 12 নম্বর সেট করাবো। আমি এখানে তোমাদের লিখে দিচ্ছি সেট 12। এটা আমাদের পার্ট ওয়ান ক্লাস। আমরা পার্ট 1 ক্লাসে এই সেট থেকে তোমাদের 1 থেকে 4 অবধি যে এমসিকিউ এবং এসিকিউ অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো তোমাদের আজকে করে দেখাবো। তো তোমাদের মাধ্যমিক পরীক্ষা 2026 হতে চলেছে। এই বছরে তোমাদের মাধ্যমিকে অঙ্কে রেজাল্ট হতে চলেছে, কারণ তোমাদের প্রদীপ স্যার অঙ্ক একদম সহজভাবে শেখাচ্ছে। কোনো অঙ্ক কোনো সমস্যা হবে না, তোমরা প্রত্যেকটা অঙ্ক সহজভাবে বুঝতে পারবে আমার কাছে। তো চলো আমরা আর দেরি করবো না, আমরা আজকের ক্লাসের অঙ্কগুলোতে চলে আসবো। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দাও। আমরা দেখে নেবো আজকের 1 নম্বর প্রশ্নটা কি বলছে। এখানে দেখো, আসল ও বার্ষিক সবৃদ্ধি মূল, যেটা সুদ আসল বলা হয়, আসল আর সুদ আসলের অনুপাত দেওয়া আছে, তার বার্ষিক সুদের হারটা আমাদের বের করতে বলেছে। দেখো, তো এটা আমরা এইভাবে করব। আমাদের এখানে আসল যেটা যদি বলি, 1 নম্বর আসল আমরা পি বলবো, এটা যে x টাকা। আর সুদ আসল, দেখো এখানে সুদ আসল আমাদের দেওয়া আছে। সুদ আসল আছে দেখো। আচ্ছা ধরো আসলটা এক্স আমরা এখানে বলবো না, যেহেতু অনুপাত থেকে আমরা বলবো আসলটাকে। 20 আছে তো, তাহলে এখানে আমরা 20x বলে দিই। তাহলে আসলটা আমাদের কত, 20x। এই দেখো। আর সুদ আসল যেটা সবৃদ্ধি মূল বলা হয় সুদ আসলকে, 21 আছে তো 21x নিয়ে নাও। তাহলে এখান থেকে আমরা কিন্তু সুদ আয় যেটা সেটা পেয়ে যাব। সুদ আসল থেকে আসলটা বাদ দাও, দেখো আমাদের হয়ে গেল x টাকা সুদটা। আমরা জানি সরল সুদের সূত্র, আই সমান সমান পিটি আর বাই 100। আই হচ্ছে সুদ, পি হচ্ছে আসল, টি সময়, আর হচ্ছে বার্ষিক সুদের হার। এখানে মানগুলো বসিয়ে দাও। তাহলে এখানে সুদটা এক্স টাকা পেয়েছি, আসলটা হচ্ছে আমাদের 20x টাকা। আর সময়টা দেখো, সময়টা উল্লেখ নাই, বার্ষিক বলতে 1 বছর ধরে নেবা, সময় এখানে 1 বছর। আর সুদের হার তো বের করতে বলেছে 8টা, 8টা কিন্তু বের হবে নিচে 100। এক্স এক্স কেটে দাও, এখানে আমাদের 1 রয়ে গেল। এখানে 0 0 কাটবো, আর এখানে 2 5 10। তো তোমরা যদি এখানে দেখো সরলটা, তাহলে আর এর মানটা এখানে এই যে 5 কে 5 বর্গগুণ করো, দেখো 5 পেয়ে যাবো, মানে 5%। তো আমরা পেয়ে গেছি অ্যান্সার। দেখো অপশন, দেখো আমাদের সি নম্বর অপশনটা মিলছে। চলে যাবো পরের প্রশ্ন। পরের প্রশ্নটা দেখো আমাদের 2 নম্বরের প্রশ্নটা। এই যে দেখো, আমাদের একটি দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2 হলে অপর বীজটি কত হবে। আচ্ছা, তা যে কোনো দ্বিঘাত সমীকরণের একটি বীজ দেওয়া থাকলে আমরা অপরের বীজটি বের করতে পারবো কিভাবে। দেখো, তো এটা আমরা করাবো 2 নাম্বারটা। দেখো দ্বিঘাত সমীকরণটা কত আছে, 3s² মাইনাস 5x প্লাস c ইজিক্যাল টু 0। একটি বীজ কিন্তু 2 বলে দিয়েছে এই দ্বিঘাত সমীকরণের। আর অপর বীজটা যে বের করতে বলেছে, সেই অপর বীজটা দেখো, একটি বীজ 2 প্লাস আর অপর বীজটা আমরা আলফা নিয়ে নিলাম, বীজ 2 যোগফল করলাম। ঠিক আছে, একটি বীজ 2 বলেছে আর অপর বীজটাকে আলফা ধরলাম। তাহলে এই বীজ 2 এর যোগফলের যে সূত্র, সেটা তোমাদের জানতে হবে মাইনাস বি বাই এ। মনে রাখবা, কোনো দ্বিঘাত সমীকরণের বীজ 2 এর যোগফল হয় মাইনাস বি বাই এ। বি বলতে এক্স এর সহগ, আর এ হচ্ছে এস স্কোয়ারের সহগ। বসাও এখানে মানটা। তাহলে এখানে আমি বসিয়ে দেবো 2 প্লাস আলফা মাইনাস বি, এখানে -5, তাহলে বি এর জায়গায় -5 বসাবো। আর এ দেখো এস স্কোয়ার সহগ, এটা 3 আছে, বা 2 প্লাস আলফা, এটা আমরা পেয়ে যাবো 5/3। তাহলে আলফা সমান সমান 5/3, দুইটা এদিকে -2 হবে, ভগ্নাংশে যোগবিয়োগ করে নেব 6। তা দেখো তো, এই যে আলফার মানটা আমরা কত পেয়ে যাচ্ছি, এখানে আমরা পেয়ে যাবো -1 হবে উপরে, আর নিচে 3। তাহলে আলফার মানটা -1/3, যেটা অপর বীজটি পেয়ে গেলাম দ্বিঘাত সমীকরণে। তো এই যে অপর বীজটি হবে -1/3। চলো অপশন দেখো, -1/3, বি নম্বর অপশনটা আমাদের অ্যান্সার। চলে আসবো 3 নম্বর প্রশ্নে। দেখো 3 প্রশ্নটা কি বলেছে,
আমাদের বলছে এখানে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ যার এবি সমান্তরাল সিডি এবং এবি বাহুকে বৃত্তের একটি ব্যাস, এবি বাহুটা বৃত্তের ব্যাস বলে দিয়েছে। কোণ বিএসি 25 ডিগ্রি হলে কোণ ডিএসির মান বের করতে বলেছে। চলো দেখো আমরা ছবিটা তৈরি করি আগে। তো বৃত্তস্থ চতুর্ভুজ এখানে আমরা তৈরি করব 1-3 প্রশ্নটা। আমরা একটি বৃত্ত তৈরি করে নিই। এই যে আমাদের একটি বৃত্ত, এবি আমাদের বৃত্তের ব্যাস বলেছে, এ বি। ওকে, আচ্ছা, তাহলে এবি যদি বৃত্তের ব্যাস হয় তাহলে এই জায়গায় আমাদের কি আছে, কেন্দ্রবিন্দু আছে। এবার বৃত্তস্থ চতুর্ভুজ আমি তৈরি করে নিই। এখানে এবি সমান্তরাল সিডি বলেছে, লক্ষ্য রাখবা। তাহলে আমি এই জায়গায় সিডি তৈরি করে নেবো, এই যে সিডি, এ বি সি আর ডি। তাহলে এখানে আমরা যোগ করে দেবো এই যে, তাহলে এ বি সি ডি, তাই তো। আর এ বি সমান্তরাল দেখো, এই যে সিডি, এটা সমান্তরাল দুটি বাহু আছে, আর এ বিটা ব্যাস। আর এখানে কোণটা তো বলেছে দেখো, বিএসি কোণ 25 ডিগ্রি। চলো বিএসি, এসিটা যোগ করতে হবে। তাহলে বিএসি মানে এই কোণটা বলেছে আমাদের 25 ডিগ্রি। তো তোমাদের বলে রাখি, এটা 25 ডিগ্রি হলে পরে এই কোণটা কিন্তু আমাদের 25 ডিগ্রি হবে। কেন? কারণ দেখো, এই যে এ বি আর ডিসি সমান্তরাল আর এসিটা ভেদক, তাহলে এই দুটি কোণ কিন্তু একান্তর কোণ, আর একান্তর কোণ সমান হবে। তাহলে আমরা দেখো এটা 25 ডিগ্রি পেয়ে গেলে, এটাও 25 ডিগ্রি পেয়ে গেলাম। আচ্ছা, এবার আমরা এসিবি মানে এই কোণটা, এসিবি কোণটা কিন্তু আমরা পেয়ে যাব। কত পাবো? এটা 90 ডিগ্রি পাবো। কেন? কারণ কোণ এসিবি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, ঠিক আছে। ব্যাস নিয়ে যে বৃত্তস্থ কোণ অর্ধবৃত্তস্থ কোণ বলা হয়, তার জন্য কোণ এসিবিটা 90 ডিগ্রি পেয়ে যাবো। আচ্ছা, আমাদের এখানে যেটা কোণ বের করতে বলেছে ডিএসি, ডিএসি মানে এই কোণের মানটা বের করতে বলেছে। ওকে, দেখো এই কোণের মানটা পাবো, তার আগে আমাদের এই কোণের মানটা আগে বের করব। এটা পেয়ে গেলে এটা পেয়ে যাব, আর এটা পেয়ে গেলে এটা পেয়ে যাব। চলো এই কোণটা কি করে পাবো? এসিবি ত্রিভুজের দুটি কোণ জানা হয়ে গেছে, 3 নম্বর কোণটা। তাহলে আমরা এখানে কোণ এবিসি কোণটা বের করি। এবিসি কোণটা, এবিসি কোণটা দেখো তো কত হবে, 180 ডিগ্রি থেকে তোমরা 90 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি, যোগফলটা বাদ দাও, 180 ডিগ্রি। আচ্ছা, 90 আর 25 যদি যোগ করো, এটা যোগ করে পেয়ে যাবা 115 ডিগ্রি। আর এটা যদি বিয়োগ করো, এটা বিয়োগ করে পেয়ে যাবা 65 ডিগ্রি। তা দেখো আমরা এই বি কোণটা কিন্তু পেয়ে গেলাম, বি কোণটা পেয়ে গেলাম 65 ডিগ্রি। বি কোণ পেয়ে গেলে ডি কোণ পেয়ে যাবো। চলো আমি ডি নাম দিয়ে দিলাম, এই যে বি ডি নাম দেওয়া যাবে। তো ডি কোণটা কত হবে দেখো, তোমাদের বলে রাখি যে ডি কোণটা আর বি কোণটা পরস্পর সম্পূরক হবে। কারণ যে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ আছে, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুটি পরস্পর সম্পূরক হয়। সম্পূরক বলতে এই দুটি কোণের যোগফল হবে 180 ডিগ্রি। তাহলে একজন জানা হয়ে গেল 65 ডিগ্রি, তাহলে এটা কত হবে, 180 ডিগ্রি থেকে এই 65 ডিগ্রি বিয়োগ করব। তাহলে 180 ডিগ্রি থেকে 65 ডিগ্রি বিয়োগ করে আমরা ডি কোণটা পেয়ে যাবো। এটা যদি বিয়োগ করো, তাহলে বিয়োগ করে পেয়ে যাবো 115 ডিগ্রি। দেখো ডি কোণটা পেয়ে গেলাম 115 ডিগ্রি। এখন আমরা এই যে আমাদের বের করতে বলেছে প্রশ্নে ডিএসি কোণটা, এখন কিন্তু আমাদের বেরিয়ে আসবে। আচ্ছা, আমরা এখন বের করে নিব কোণ ডিএসি। কি করে? এই যে এডিসি যে ত্রিভুজটা আছে, এই দুটি কোণ কিন্তু জানা হয়ে গেছে, এই কোণটা আর এই কোণটা। তাহলে এই কোণটাতে আমরা পেয়ে যাব 180 ডিগ্রি থেকে এই যে ডি কোণের মানটা 115 ডিগ্রি, আর এই দিককার কোণটা আমরা পেয়েছি 25 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি, এই এটা যোগ করে তোমরা পেয়ে যাবা 140 ডিগ্রি, বিয়োগ করে তোমরা পেয়ে যাবা শুধু 40 ডিগ্রি। দেখো ডিএসি কোণটা আমাদের কত বেরিয়ে আসলো, 40 ডিগ্রি। এটা কিন্তু আমাদের অ্যান্সার। অপশান দেখো তো, এই যে দেখো ডিএসি কোণটা 40 ডিগ্রি, এটা ডি নম্বর অপশানটা মিলছে আমাদের। পরে চলে আসবো আমরা 4 নম্বর প্রশ্নে। দেখো এখানে 4-এর প্রশ্নটা কি বলছে আমাদের। আমাদের এখানে আছে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা, বিটা বাই 2 আছে সমান 1 হলে কোনটি সঠিক হবে আমাদের। আচ্ছা দেখো তো আমরা সমীকরণটা টুকি, এটা হচ্ছে আমাদের 1-এর 4 নম্বর প্রশ্নটা। আমাদের কাছে আছে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার
বিটা বাই টু সমান সমান 1 আছে। তো আমরা কাজ করি, এখান থেকে আমরা সাইন স্কোয়ার বিটা বাই টুর মানটা বের করি। তো 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা। আচ্ছা 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা, এটা তোমরা কস স্কোয়ার আলফা লিখতে পারবা। আচ্ছা উভয় দিকে দেখো বর্গ আছে, আমি বর্গ উঠিয়ে দেব, তাহলে সাইন বিটা বাই টু আর এদিকে কস আলফা যাবে। আমি উভয় দিকে স্কোয়ারটা উঠিয়ে দিলাম, উঠাতে পারবো। এবার এখানে পুরো কোণের সূত্র চলো লাগাই। এটাকে আমরা লিখবো সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা, এটা কিন্তু করতে পারবো। ঠিক আছে, পুরো কোণের সূত্র তোমরা জানো, সাইন 90 মাইনাস থিতা কস থিতা। তা এটা থেকে এটা হলে এটা থেকে এটা হবে। এবার সাইন সাইন ভ্যানিশ করি, দেখো এখানে বিটা বাই টু আর এটা হবে আমাদের 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে আলফাটাকে এদিকে নিয়ে আসবে, এটা প্লাস আলফা হয়ে যাবে, আর এদিকে আমাদের বিটা বাই টু 90 ডিগ্রি। এবার 2 দিয়ে গুণ করো, 2 আলফা, এটা বিটা হয়ে যাবে, তাই তো 2 কেটে যাবে এখানে, আর 2 দিয়ে গুণ করে এটা 180 ডিগ্রি পেয়ে যাবে। 2 আলফা প্লাস বিটা, 180 ডিগ্রিকে তোমরা পাই লিখতে পারবা বৃত্তীয় মানে, 180 ডিগ্রি সমান সমানই পাই। তো এটা অপশানে আছে, তোমরা অপশান যদি লক্ষ্য করো তোমরা অপশান পেয়ে যাবে, এটা ডি নম্বর অপশানটা, আমাদের ডি নম্বর অপশানটি অ্যান্সার। 5 প্রশ্ন, একটি শঙ্কুর উচ্চতা, তির্যক উচ্চতা এবং ভূমির ব্যাস বলে দিয়েছে HLD, তাহলে এর মানটা বের করতে বলেছে। চলো আমরা মানটা বের করে দেখাই। একটা ভালো প্রশ্ন আছে তোমাদের, শঙ্কু থেকে দিয়েছে, আমরা করাবো 1-5, 1-5 নাম্বারটা। তো কি বলছে এখানে, আচ্ছা শঙ্কুর কথা বলেছি। তো দেখো শঙ্কুর আমি একটু ছবিটা এঁকে তোমাদের দেখাই। শঙ্কু আমি ছোট করে রাখি, শঙ্কুর ভূমি যেটা বৃত্তাকার, এই যে আমরা পার্শ্বতলটা দেখাচ্ছি, এই যে বরের টপুর ব্যাস, শঙ্কুর লম্ব উচ্চতা ও, এ বি নাম দিলাম। দেখো তির্যক উচ্চতা এখানে এটা যে এ বিটা এল বলে দিয়েছে, শঙ্কুর উচ্চতা ও বি যেটা এইচ বলেছে, আর ভূমির ব্যাস ডি বলেছে, তাহলে ব্যাসার্ধ হবে আমাদের ডি বাই টু, ও এটা এই যে আমাদের বলেছে। তাহলে এখানে লক্ষ্য করে এটা এও বি ত্রিভুজটা, এও বি এটা সমকোণী ত্রিভুজ হবে, এই কোণটা 90 ডিগ্রি, তাহলে অতিভুজ হয়ে গেল এল। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব যে অতিভুজ স্কোয়ার, তাই তো, এই দেখো অতিভুজ স্কোয়ার সমান সমান এই যে ভূমি স্কোয়ার, যে ডি বাই টু এটা হচ্ছে ভূমি, তার স্কোয়ার আর লম্ব স্কোয়ার মানে এইচ স্কোয়ার। দেখো এই যে সম্পর্কটা এখান থেকে আমরা বলতে পারবো সমকোণী ত্রিভুজের ধর্ম থেকে, অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তো চলো দেখো, তাহলে এখান থেকে কিন্তু সরল করে আমাদের মানটা চলে আসবে, যার মানটা আমাদের বের করতে বলেছে। সরলটা করি, এল স্কোয়ার এটা ডি স্কোয়ার বাই এটা 4 হয়ে যাবে এইচ স্কোয়ার। দেখো এদিকে আমাদের এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার আছে, তাহলে আমরা এই দেখো এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার করে দিলাম, আর এদিকে আছে ডি স্কোয়ার বাই 4 আছে। ওকে, এবার দেখো জিনিসটা, এই যে এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার, দেখো আর এই যে ডি স্কোয়ারটা আমি এই জায়গায় নিয়ে চলে আসলাম, এই যে আমাদের ডি স্কোয়ার, তাহলে এখানে কিন্তু 1/4 হয়ে যাবে না। দেখো এই যে এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার বাই ডি স্কোয়ার, এই মানটা কিন্তু বের করতে বলেছিল, আমরা কত পেয়ে গেলাম 1/4। দেখো অ্যান্সার হয়ে গেছে 1/4। অপশন মিলাও, সি নম্বর অপশনে মিলছে 1/4। চলে আসবো আমরা 6 নম্বর প্রশ্নে। এই যে সংখ্যাগুলির গড় 9 হলে পরে কোনটা হবে আমাদের, দেখো 6 নম্বর 1-6, সংখ্যাগুলির গড়, গড় আমরা কি জানি সবগুলোকে যোগ করো, এখানে এক্স ওয়াই আছে, তাহলে এক্স ওয়াই যোগ এক্স ওয়াই, আর সংখ্যাগুলো যোগ করবা 6, 7, 8, 16, এই সংখ্যাগুলো যোগ করে তোমরা যদি যোগ করো, যোগ করে কিন্তু পেয়ে যাবা কত, 37 পেয়ে যাবা। 6, 7, 8, 16 যোগ করে পাবা কত, 37। আর নিচে নিচে হবে দেখো কটা সংখ্যা আছে, 1, 2, 3, 4, 5, 6, আর এখানে 6 দিয়ে ভাগ, তাই তো, এটা কিন্তু গড় বলা হয়। যতগুলি সংখ্যা আছে তাদের যোগফল বাই, ঠিক আছে, তাদের যোগফল বাই, আর যতটি সংখ্যা আছে যে সংখ্যাটা 6টা সংখ্যা আছে 6 দিয়ে ভাগ হবে। তাহলে এই যে গড়, এই গড় মানটাই বলে দিয়েছে কত, 9, এটা সমান সমান 9। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস 37 আর 6 নং কত হয়, 6 নং 54। এক্স প্লাস ওয়াই
54, 37টা এদিকে বিয়োগ হয়ে যাবে, এক্স প্লাস ওয়াই, 54 আর 37 বিয়োগ করবা, বিয়োগ করে কিন্তু তোমার পেয়ে যাবা 27 পেয়ে যাবা। দেখো আমাদের চলে এসেছে অ্যান্সার। দেখো মিলাও অপশন কোনটা মিলছে। এই যে দেখো এক্স প্লাস ওয়াই, আমরা যদি লক্ষ্য করি অপশনগুলো, আমরা এখানে একটু বিয়োগটা ভুল করে দিয়েছি, এটা 27 হবে না, এটা আমাদের 17 হবে। একটু ভালো করে লিখি, এই জায়গায় লিখি 17। এই যে 7 কত হলো 14, 7 দিলে এটা আমাদের হয়ে গেল 4, 3 কত হলো 4, 1 দিলে তাই তো 17 হবে। তো এটা আমরা দেখতে পাচ্ছি অপশনটা বি নাম্বার অপশনে দেখতে পাচ্ছি। ওকে, চলে আসবে এবার 2 এর প্রশ্নগুলো, শূন্যস্থান পূরণ। এখানে আমরা 2 এর প্রশ্নগুলো কি বলছে, এই পেজে চলে এসো, 334 পেজে 2 এর 1 নাম্বারটা। আমাদের এরা সমান সমান দেওয়া আছে, এক্স ইজ টু ওয়াই ইজ টু জেড এর মানটা বের করতে বলেছে। চলো দেখো আমরা বের করে দেখাচ্ছি তো। শূন্যস্থান 2 এর 1 নম্বরটা দেখো, যেটা সমান সমান আছে ওদের লিখে নিই আমি, দেওয়া আছে সি এ ওয়াই আছে আর এ বি জেড আছে। দেখো কে ধরে তোমরা করতে পারবা এদেরকে, কে ধরে, তো আমি দেখো আমি অন্য স্টাইলে করাই। আমি এখানে দেখাচ্ছি তোমাদের, এটা এক্স বাই আমি করলাম 1/BC করে দিলাম, করতে পারবা এটা, এটাকে ভাঙালে পরে আবার এটাই ফিরে পাবা, এটা আবার উল্টে গিয়ে গুণ হয়ে যাবে, তাই তো। একইভাবে এখানে y/1/CA করে দিলাম, এখানে z/1/ আমরা AB করে দিলাম। দেখো এটা আমরা করতে পারবো। আচ্ছা, তো এটা করার পর দেখো আমাদের যে মানটা বের করতে বলেছে x ইজ টু ওয়াই ইজ টু জেড, চলো এদের মানটা বের করে দেখাবো। দেখো এখন x এর জায়গায় কিন্তু x এর নিচে যেটা আছে সেটা তোমরা এখানে লিখে দিতে পারবা, যে 1/BC, আর ওয়াই এর জায়গায় যে 1/C এটা লিখতে পারবা, আর জেড এর জায়গায় 1/AB এটা লিখে দিতে পারবা। ওকে, তোমরা কে ধরেও করতে পারো, দেখবা একই আসবে, এখানে কে কে চলে আসবে, কে এগুলো ভ্যানিশ হয়ে যাবে। আমি কে না ধরেও এভাবে তোমরা করে দিতে পারবা। তো এবার আমরা করব এটাকে পূর্ণ সংখ্যা অনুপাতে করব, তাই অ্যান্সারটা চলে আসবে। দেখো পূর্ণ সংখ্যা অনুপাত করার জন্য তোমাদের করতে হবে কি, যে হরটি আছে না, ওই হরটির লসাগু করবা। লসাগু দেখো আমাদের যে লসাগু হবে, দেখো এ দু জায়গায় আছে, একটা এ পাবা, বি দু জায়গায় তো একটা বি পাবা, সিও দু জায়গায় আছে তো একটা সি পাবা। এই যে এ বি সি হবে এদের লসাগু। এখন লসাগুটা দিয়ে গুণ করে দেবো সবাইকে, প্রত্যেকটা পার্টকে। এই যে দেখো লসাগুটা দিয়ে গুণ করে দিলাম, এখানে বিসি বিসি কাটবে, এখানে সিএ, এই যে সিএ কাটবে, এ বি কাটবে, তাহলে এখানে এ পরে থেকে যাবে, দেখো এখানে বি পরে থেকে যাবে, আর এখানে সি থেকে যাবে। এই আমাদের মানটা এক্স ইজ টু ওয়াই টু জেড এর যে মানটা বের করতে বলেছিল, আমরা পেলাম এ ইজ টু বি ইজ টু সি, এটাই অ্যান্সার। শূন্যস্থানে তুমি এটা বসিয়ে দেবা। আমরা চলে আসবো 2 এর 2 নম্বরটা। দেখো 2 এর 2 নম্বরটা, দেখো প্রশ্নটা কি বলছে, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 8% এবং প্রথম বছরের শেষে মূলধন পি টাকা হলে তৃতীয় বছরের শুরুতে মূলধন কত। দেখো অঙ্কটা এখানে বোঝার ব্যাপার আছে, যে প্রথম বছরের শেষে মূলধনটা পি টাকা বলেছে, পি টাকা হলে, তাহলে প্রথম বছরের শেষের মূলধন, প্রথম বছর কিন্তু শেষ, তাহলে দ্বিতীয় বছরের যে মূলধনটা বা আসলটা, তাহলে পি টাকাটা হচ্ছে দ্বিতীয় বছরের আসল। এই ক্ষেত্রে আমরা বলতে পারবো প্রশ্ন অনুসারে দ্বিতীয় বছরের আসল, আসল বা মূলধন, মূলধনটা হয়ে যাবে এই যে পি টাকা, পি টাকা। তাহলে দ্বিতীয় বছরের আমরা সুদ বের করব, দ্বিতীয় বছরের সুদ হবে কত। দেখো সুদের সূত্র আমরা কি জানি, পিটিআর বাই 100, মানে এই যে মূলধন আসলটা পি, আর টি সময়, সময় দেখো 1 বছর নিব আমরা, দ্বিতীয় বছরের সুদ, চক্রবৃদ্ধি সুদ 1 বছর 1 বছর অন্তর হয় যেটা, তাহলে সময়টা কিন্তু 1 বছর ধরবো, পুরো দ্বিতীয় বছরটাই, টানা দ্বিতীয় বছর 1 বছর। আর এখানে বার্ষিক সুদের হারটা এখানে আর বলেছে R/100, তা দ্বিতীয় বছরের সুদ এটা পেলাম আমরা PR/100। ওকে, এখন আর তৃতীয় বছরের শুরুতে যেটা মূলধন হবে, তৃতীয় বছরের শুরুতে, দ্বিতীয় বছরের সুদ পেয়ে গেছি, এবার চলে আসবো আমরা তৃতীয় বছরের শুরুতে
কি পাবো আমরা? তৃতীয় বছরের শুরুতে মূলধন। তো তৃতীয় বছর শুরুতে যেটা মূলধন বা আসলটা হয়ে যাবে আমাদের, দেখো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হয় যে প্রতি বছর আসলটা চেঞ্জ হবে, মানে আসলটা মূলধনের কত ছিল, পি টাকা ছিল, আর সুদটা আবার যোগ হয়ে যাবে। এই যে আসলের সঙ্গে সুদ যোগ হয়ে নতুন একটা আসল বা মূলধন তৈরি হয়ে যাবে। তৃতীয় বছর শুরুতে মানে তৃতীয় বছরে যেটা মূলধন যেটা বলতে পারবো আমরা, এই টাকাটা হয়ে যাবে। তাহলে এখানে আমরা পিটা কমন নিলে দেখো 1 + এটা r/100 হয়ে যাবে, এত টাকা। এটা কিন্তু আমাদের অ্যান্সার। তোমরা শূন্যস্থানে এটা বসাবা যে তৃতীয় বছরের শুরুতে বা তৃতীয় বছরে যেটা মূলধন, এখানে শুরুতে বলতে পারো বা তৃতীয় বছরের মূলধন বলতে পারো। তাহলে হয়ে যাবে আমাদের P × 1 + r/100 টাকা। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। ভালো প্রশ্ন ছিল, বোঝার প্রশ্ন আছে এটা। পরে আমরা চলে যাব 3 নম্বর প্রশ্ন, 2 এর 3 এর প্রশ্নটা দেখো। 2 এর 3 নম্বর, এখানে দেখো আমাদের x1 x2 x3 করতে করতে আমাদের কত অবধি আছে, আমাদের 100 অবধি আছে। দেখো এখানে এই চলরাশিগুলির মানের ঊর্ধ্বক্রমে সাজানো আছে, মানে ছোট থেকে বড় আকারে সাজানো আছে। তাই এই চলরাশিগুলির মধ্যমা কত হবে? দেখো মধ্যমা বের করতে বলেছে এদের, এখানে কিন্তু 1 থেকে 100টা আছে। 1 থেকে 100 মানে এই যে 100 সংখ্যাটা, 100 সংখ্যাটি 100 সংখ্যাটি কিন্তু যুগ্ম, যুগ্ম বা জোড় সংখ্যা যেটাকে বলা হয়। ওকে, এই যে 100 সংখ্যাটি যুগ্ম বা জোড় সংখ্যা। তাহলে এটা যদি আমাদের জোড় সংখ্যা হয়, তা দেখো মধ্যমা যেটা বের করার নিয়ম সেটা তোমাদের জানতে হবে। মধ্যমা বের করার নিয়মটা কি? দেখো মধ্যমা যে হবে, আমি এখানে লিখব মধ্যমা হবে, মধ্যমাটা কত হবে? সেই মধ্যমাটা পাওয়ার নিয়ম দেখো, আমাদের যে সূত্র মানে n/2, মানে এখানে এই যে 100 যেটা আছে এটাকে n ধরে নিব, তাহলে 100/2 এই যে এততম, এটা যদি ভাগ করে নেয় এটা কত হয়ে যাবে, এটা 50 হয়ে যাবে, 50তম, 50তম বা বলছি এবং হবে, এবং এবং কত হবে, এবং হবে এই যে এটা 100/2 + 1 হবে। এই যে এটা যদি সরল করো, এখানে সরলটা আমি দেখাচ্ছি, এটা হবে আমাদের 50 + 1 কাটাকাটি করে এই যে 2, এটা 50 পেয়ে যাবে, এটা হবে আমাদের 51তম। মানে এই যে দুটি, এই যে 50তম মানে এখান থেকে এই যে এখানে আছে না সংখ্যাগুলো, এখানে 50তম আর 51তম, এই দুটি পদের, ঠিক আছে, 50তম এবং 51তম পদের গড়, পদের গড়। ওকে, তাহলে 50তম পদ কত পাবো আমরা? আমরা যদি বলি 50তম পদ, 50তম পদ, 50তম পদ দেখো এই যে x1 x2 x3 করে চলবে, তাহলে আমাদের 50তম পদটা হবে x50 হয়ে যাবে। আর 51তম পদ সেটা হবে x51 হয়ে যাবে। এই দুটি পদের গড়টাই হবে আমাদের এই চলরাশিগুলির মধ্যমা, তাই তো, যেহেতু আমাদের জোড় সংখ্যা আছে। তা আমরা এবার বের করব মধ্যমা, তাই তো, আমরা বের করব মধ্যমা। এই যে x50 + x51 গড় মানে কি, এই দুজনকে যোগ করে 2 দিয়ে ভাগ, দেখো এটা কিন্তু আমাদের অ্যান্সার। এই দেখো আমরা সাধারণত কি করতাম, মানে জোড় সংখ্যা হলে এদিকে কিছু বাদ দিতাম, এদিকে কিছু বাদ দিতাম। এখানে 1 থেকে 100 আছে না, এতগুলি সংখ্যা তোমরা কিভাবে বাদ দিবা, তার জন্য নিয়মটা কিন্তু এভাবে। এই যে আমাদের মানে যে সূত্রটা আমাদের যেখানে আছে না, সূত্রটা হচ্ছে আমাদের n/2 তম, এটা একটা হবে এততম, আর একটা হবে আমাদের এই যে n/2 + 1 তম, এই এততম। যদি আমাদের এই যে nটা যদি জোড় সংখ্যা হয়, এটা হচ্ছে আমাদের n, 100টা n, ঠিক আছে, জোড় সংখ্যা হলে এততম এততম পদের যে গড়টাই হবে আমাদের মধ্যমা, যেটা তোমাদের দেখিয়ে দিলাম। তা আমাদের কিন্তু এই যে চলর রাশিগুলির আমরা কিন্তু মধ্যমা বের করে নিলাম, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, এই যে শূন্যস্থান তোমরা এটা বসিয়ে দিবা। পরের প্রশ্ন আমরা চলে আসবো 4 নম্বর প্রশ্ন। তখন আমাদের এখানে 4 নম্বর প্রশ্নটা কি বলেছে, 2 এর 4 নম্বর। আচ্ছা, এবিসি ত্রিভুজ আছে, এবি ও এসি বাহুর মধ্যবিন্দু ডি ও ই যদি হয়, তাহলে এডি এইচডি এবি এটা বের করতে বলেছে। এবার চলো ছবিটা আঁকি। আমাদের একটা ত্রিভুজ আছে, এটা হচ্ছে এবিসি ত্রিভুজ, এ বি সি ত্রিভুজ।
এখানে এ বি এসি বর মধ্যবিন্দু, দেখো মধ্যবিন্দু বলেছে এই যে ডি বিন্দু, এই যে মধ্যবিন্দু, এটা ই বিন্দু বলেছে, এটা মধ্যবিন্দু, আমি এভাবে যোগ করে দিলাম। যাই হোক, তো এখানে যোগ করার প্রয়োজন ছিল না। তো এই যে ডিটা যদি মধ্যবিন্দু হয়, তাহলে আমরা কি বলতে পারবো এখান থেকে, এই যে এডিটা যদি বলি, এডিটা আমাদের হাফ এবি হয়ে যাবে না, তাই তো? ডিটা যদি মধ্যবিন্দু হয় তাহলে এডি হবে এবির অর্ধেক হয়ে যাবে। তাহলে এখান থেকে দেখো তো আমাদের অ্যান্সারটা চলে আসবে, লক্ষ্য করো। আমরা এখানে এই যে এডি, এডি বাই এখানে এবিটা করে দিলাম, এটা হাফ রয়ে গেল, তাই তো? এই যে এবিকে নিচে নামাতে পারবো। তাহলে আমরা এডি ইজ টু এবি করবো, তো এটা আমাদের হয়ে যাবে 1:2 হয়ে যাবে না? তাহলে এডি ইজ টু এবি যে বের করতে বলেছিল 1:2 অ্যান্সার আমাদের, দেখো 1:2। চলে আসবো আমরা 5 নম্বর প্রশ্ন। কি বলেছে, দুটি গোলকের আয়তনের অনুপাত দেওয়া আছে, বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলেছে। আচ্ছা চলো আমি তোমাদের দেখাচ্ছি। দুটি গোলক আছে, আচ্ছা 2/5। আচ্ছা, দুটি গোলকের আয়তনের অনুপাত দেওয়া আছে, তো তাহলে এখানে দুটি গোলকের আয়তন, গোলকের আয়তনের সূত্র 4/3 পাই r1। প্রথম গোলকের ব্যাসার্ধ r1 নিলাম, 4/3 পাই r1 তার কিউব, এটা হচ্ছে প্রথম গোলকের আয়তন, বাই করে দিলাম। দ্বিতীয় গোলক 4/3 পাই r2, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ r2 ধরলাম, r2 কিউব, এই যে দ্বিতীয় গোলকের আয়তন। এই অনুপাতটাই বলেছে 8:1, 8/1। এই যে দেখো আমরা অনুপাতকে বাই করে নিলাম। তো এখান থেকে দেখো আমরা যদি সরল করি, এই যে এটা এটা কাটছে, এটা কেটে যাচ্ছে, একই জিনিস, r1 কিউব আর r2 কিউব রয়ে গেল, এটাকে তোমরা r1/r2 তার হোল কিউব করে দাও, আর এখানে এটাকে 2/1 করে এটা হোল কিউব করে দাও। তা তোমরা এখানে r1/r2 মানটা পেয়ে যাবা, কত? 2/1 পেয়ে যাচ্ছ। আমাদের কি বের করতে বলেছে, আমাদের এখানে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত চেয়েছে, সেই গোলক দুটির। দেখো বক্রতলের ক্ষেত্রফল আমরা কি জানি, গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4 পাই r1 স্কোয়ার বাই 4 পাই r2 স্কোয়ার, এটা কেটে যাবে, তাহলে আমাদের হয়ে যাবে r1 স্কোয়ার বাই r2 স্কোয়ার। এটাকে তোমরা r1/r2 করে তার হোল স্কোয়ার করতে পারবা। r1/r2 মানটা দেখো আমরা পেয়েছি কত, 2/1 তার হোল স্কোয়ার, এটা হবে আমাদের কত, 4/1। তাহলে আমরা এটাকে 4:1 করতে পারবো, এই যে দেখো সরলটা। তাহলে অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেছি, সেই গোলক দুটির বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত আমরা কত পেলাম, আমরা পেয়ে গেলাম, এই যে দেখো 4:1 আমাদের অ্যান্সার। এটা তোমরা শূন্যস্থানে বসিয়ে দিবা, যেখানে আমরা বসিয়ে দিই 4:1। 6 নম্বর প্রশ্নটা বলছে 3 - cos থিটা এর ক্ষুদ্রতম মান কত হবে। চলো আমরা দেখাই ক্ষুদ্রতম মান আমাদের কত বের হচ্ছে, আমি এই জায়গায় দেখাচ্ছি। আমরা দেখাবো 2-এর 6 নাম্বারটা আছে 3 - cos থিটা। এখন থিতার মান আমরা 0 ডিগ্রি থেকে শুরু করছি, আমরা থিতার মানটা 0 ডিগ্রি নিয়ে এলাম। 3 - cos 0 ডিগ্রি কত হবে, 3 - cos 0 ডিগ্রি মান 1, এটা হবে আমাদের 2 হয়ে যাবে। এবার যদি থিতার মানটা তোমরা নিয়ে নাও, কত নেবা, 30 ডিগ্রি নিয়ে নাও, তা দেখো তো এখানে কত আসবে, তাহলে বসাও 3 - cos 30 ডিগ্রি, তাহলে আমাদের আসবে 3 - cos 30 ডিগ্রির মানটা তোমরা কত জানো, cos 30 ডিগ্রি হয় √3/2। ওকে, আচ্ছা এখানে যদি তোমরা ভগ্নাংশ যোগ বিয়োগ করো, এটা 2, এটা হচ্ছে আমাদের 6, এটা হচ্ছে আমাদের কত, আর এটা √3টা বসে যাবে। তাহলে এই মানটা দেখো, এটা √3 মান তোমাদের এখানে বলে দিই আমি, 6 - 1 দশমিক √3 মান 1.732, এটা হয় আমাদের √3 মান 1.732, আর নিচে 2। তাহলে এখানে 1 বিয়োগ হচ্ছে, মানে এটা মানটা কি 4-এর চেয়ে বড় হচ্ছে, 4-এর চেয়ে বড় মানকে 2 দিয়ে ভাগ করছে, তাহলে এই মানটা কিন্তু 2-এর চেয়ে বড় আমরা পেয়ে যাচ্ছি। দেখো মানটা তোমরা 2-এর চেয়ে বড় পাবা। ওকে, আমাদের সবচেয়ে ছোট মানটা দরকার, মানে কোন মানটা বসিয়ে, 0 ডিগ্রি মান বসিয়ে 2, থিতার মানটা 30 ডিগ্রি বসিয়ে 2-এর চেয়ে বড় পেয়ে গেলাম। এবার আরও বসাবো আমরা এরপর ধরো বসাচ্ছি থিতার মানটা কত বসাবো, 60 ডিগ্রি। ওকে,
তাহলে যদি আমরা 60 ডিগ্রি বসাই, তাহলে 60 ডিগ্রি বসালে কত হচ্ছে দেখো তো, 3 মাইনাস এটা হবে দেখো cos 60 ডিগ্রি, এখানে cos 60 ডিগ্রি, 3 মাইনাস cos 60 ডিগ্রি জানো এটা তোমরা 1/2, এটা তোমরা ভগ্নাংশে যোগ বিয়োগ করো, ভগ্নাংশে যোগ বিয়োগ করে এটা 6, এটা 5/2, এই মানটু 2-এর চাই বড় পেয়ে যাচ্ছ। মানে তোমাদের বলে রাখি যে এই রাশিটা যে ক্ষুদ্রতম মান আমরা পাবো কিন্তু 2 পাবো, এটা কিন্তু আমাদের অ্যান্সার আসবে 2, আমাদের অ্যান্সার আসবে এখানে 2 বসাতে পারবো, কারণ অন্যান্য মানগুলো বসাচ্ছি আমরা 2-এর চেয়ে বড় পাবো। তোমরা যে কোনো মান বসাও না কেন, থিতার মান তুমি 45 ডিগ্রি বসাও, থিতার মান 90 ডিগ্রি বসাও, যে কোনো মান বসাও তোমরা কত পাবা, তোমরা কিন্তু 2-এর চাই মানগুলো বড় পাবো। একমাত্র থিতার মানটা 0 যদি হয়, সরি থিতার মানটা যদি 0 ডিগ্রি হয়, ঠিক আছে 0 ডিগ্রি, তখনই তোমরা এর মানটা, এই রাশিটার মান কত পেয়ে যাচ্ছে 2, এটাই কিন্তু সবচেয়ে ক্ষুদ্রতম মান পাচ্ছ এই রাশিটার। তাহলে আমরা এর ক্ষুদ্রতম মান কত পেয়ে গেলাম, 2 পেয়ে গেলাম, এটা আমাদের অ্যান্সার। পরে আমরা চলে আসবো 3-এর প্রশ্নগুলো, সত্য মিথ্যা। দেখো 3-এর 1-এর প্রশ্নটা কি বলছে দেখো, এক্স ভেরিয়েস জেড, ওয়াই ভেরিয়েস জেড আছে, তাহলে এক্স ওয়াই ভেরিয়েস জেড কি হবে? আচ্ছা ভেদ চিহ্নকে আমরা ভেরিয়েস বলছি, 3-এর 1 নম্বর। তাহলে এখানে আমাদের দেখো যেটা দেওয়া আছে এক্স ভেরিয়েস জেড, আমরা ভেদ তুলে দেব, এক্স সমান সমান k1 জেড, তারপরটা আছে ওয়াই ভেরিয়েস জেড, এখানে ভেদ তুলে দেব ওয়াই সমান সমান k2 জেড। এখানে k1 k2 অশূন্য ভেদ ধ্রুবক, এটা বলে দেবা। আমাদের এই দুটি ভেদ থেকে এটা দেখাতে বলেছে, এটা যদি হয় তাহলে সত্য, না হলে মিথ্যা। দেখো এখানে কিন্তু এক্স ওয়াই জেড আছে, এক্স ওয়াই, তাহলে এদেরকে গুণ করি তো আমরা, তাহলে এখানে যদি আমরা গুণ করি দেখো এই দুটো সমীকরণকে, তাহলে এক্স ওয়াই পাবো, আর এদিকে k1 k2 আর জেড স্কয়ার হয়ে যাবে। তাহলে দেখো এক্স ওয়াই k1 k2কে আমি ছোট হাতের কি ধরে নিলাম, ছোট হাতের আচ্ছা এন ধরে নিলাম, জেড স্কয়ার। তাহলে এখানে তোমরা এই যে সমান সমান ধ্রুবকটা তুলে ভেদ নিয়ে আসতে পারবা। তাহলে এক্স ওয়াই ভেরিয়েস জেড স্কয়ার হচ্ছে, জেড কিন্তু পাওয়া যাচ্ছে না। ওকে, এখানে আমাদের দেখতে পাচ্ছি যে এখানে যে জেড আছে কিন্তু জেড স্কয়ার আসছে না। তো দেখো জেড স্কয়ার হলে কিন্তু সত্য হতো, এখানে কিন্তু আমাদের জেড বলেছে তার জন্য সত্য হবে না। তোমরা তাহলে অ্যান্সারটা কি লিখবা, ঠিক আছে, এখানে আমি বসিয়ে দিচ্ছি অ্যান্সার, তোমরা লিখবা মিথ্যা। বইতে সত্য অ্যান্সারটা আছে দেওয়া, কিন্তু দেখো আমাদের কিন্তু সত্য তো আসছে না, এই অনুসারে আমাদের কিন্তু মিথ্যা আসছে অ্যান্সারটা। ওকে, তো তোমরা কমেন্ট করে জানাবা এই অঙ্কের অ্যান্সারটা সত্য হবে না মিথ্যা হবে। আমি তো করে দেখলাম অ্যান্সারটা কিন্তু মিথ্যা। ওকে, কারণ এখানে যদি জেড আসতো তাহলে কিন্তু আমরা সত্য বলতে পারতাম। তোমরা যদি বলো যে অ্যান্সারটা সত্য হবে, তোমরা কমেন্ট করে জানাবা কেন সত্য হবে, এই কারণটা তোমাদের বলতে হবে। চলো আমরা চলে আসবো 2 নম্বর প্রশ্ন। 3-এর 2 নম্বর প্রশ্নটা দেখো আমাদের বলছে কিছু টাকা, যেটা আসলটা দেওয়া নাই, কিছু টাকা 20 বছরে 10% হারে সরল সুদে দ্বিগুণ হয়, ঠিক আছে, দ্বিগুণ কি হবে? আচ্ছা সেই টাকাটা দেখো আমি 3-এর 2 নম্বরটা, কিছু টাকা মানে আসলটাকে আমি x টাকা ধরে নিলাম, তাহলে x টাকাটা এত বছরে এত সুদের হারে কি দ্বিগুণ হবে, মানে সুদ আসলটা দ্বিগুণ হবে। তো আগে সুদটা বের করি, তো আমরা সুদ আমরা কি জানি, সুদ জানি আমরা PTR/100, এখানে পি আমাদের এক্স, সময় এখানে আমাদের কত বছর বলেছে 20 বছর, আর সুদের হারটা আমাদের 10% বলেছে, আর নিচে 100, 0 0 কাটাও, এই 0 কেটে দিলাম। তাহলে দেখো এখানে আমাদের সুদটা কিন্তু আমাদের 2x, সুদটা যদি 2x হয় তাহলে আমরা এখানে দ্বিগুণ মানে কি টাকাটা দেখো দ্বিগুণ হবে, মানে সুদ আসলটা দ্বিগুণ হবে, এখানে সুদ কিন্তু দ্বিগুণ, সুদ আসল নয়। তাহলে আমরা সুদ আসল বের করব। সুদ আসল হচ্ছে দেখো আসল আর সুদ যোগ হয়ে কত আসে 3x আসে। দেখো আমাদের কিন্তু দ্বিগুণ হচ্ছে না, মানে 3 গুণ হচ্ছে, 3 গুণ বললে সত্য হতো, দ্বিগুণ বলেছে, তার জন্য তোমরা এখানে অ্যান্সারটা আমি তোমাদের এখানে লিখে দিচ্ছি, অ্যান্সার হয়ে যাবে এটা মিথ্যা। 3-এর 2 নম্বর অ্যান্সার কি মিথ্যা। আসবো আমরা 3-এর 3 নম্বর প্রশ্নটা, এই যে সংখ্যাগুলি আছে এই সংখ্যাগুলির মধ্যমা কি 5 হবে? আচ্ছা চলো আমরা দেখবো চেক করে 5 হলে পর সত্য, না হলে মিথ্যা। 3-এর 3 নম্বর প্রশ্ন, দেখো এখানে মধ্যমা কি জিনিসটা,
মধ্যমা হচ্ছে যে মধ্যমা পেতে গেলে আগে সংখ্যাগুলো ছোট থেকে বড় আকারে সাজাও, ছোট থেকে বড়, তাই তো? তাহলে ছোট আমরা দেখতে পাচ্ছি প্রথমে ১ ছোট আছে, ১ এর পর ২ দেখতে পাচ্ছ, এই যে ২ কিন্তু এখানে দেখো, এই যে একটাতে নামা হলো, ১ আর নাই, ২ এখানে আছে, আরেকটা ২ আছে, এই ২ আছে, ২ কিন্তু দুটো আছে, একটু খেয়াল করবা। তারপরে দেখো ৩ নিলাম, এই যে দাগ মেরে দিচ্ছি আমি, ৩ একটাই আছে, তারপর ৩-এর পর যদি আমরা দেখি ৪ আছে, ৪ দাগ মারে নাও, বুঝতে পারবা কোনটা কোনটা নেওয়া হচ্ছে। ৪ একটাই আছে, ৪ আর নাই, ৫ দেখো, ৫কে দাগ মারলাম, আমরা ৫ নিয়ে নিলাম। তারপরে ৫-এর পর ৫ কিন্তু আরেকটা আছে, লক্ষ্য করো, এই যে দেখো, এই যে ৫ আরেকটা পাচ্ছি। তারপরে ৬ একটাই দেখতে পাচ্ছি, ৬ নিয়ে নিলাম। ৬-এর পর ৭ কিন্তু দুটো আছে এখানে, এই যে দুটো ৭কে দাগ মেরে দিলাম আর দুটো ৭ নিয়ে নিই, ৭। এবার আমরা দেখো সহজে মধ্যমা বের করে নেব। দেখো কটা সংখ্যা আছে, ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০, গুনে নাও সংখ্যাগুলো, 10টা তো। তাহলে মধ্যমা পাওয়ার নিয়ম দেখো, আমরা এদিকে ৪টা বাদ দাও, তাহলে এই ৪ জনকে বাদ দেবো, এইদিকে আমরা ৪ জনকে বাদ দিয়ে দেবো। তাহলে ৪টা বাদ করে এই যে মধ্যে যে দুজন থেকে গেল, তাহলে মধ্যমাটা যে পাবা, এই দুজনকে যোগ করবা আর ২ দিয়ে ভাগ করবা, এটি হবে মধ্যমা। তো এটা যোগ করলে পরে উপরে ৯ আর নিচে ২, তাহলে এটা যদি তোমরা দেখো, এটা তোমাদের আসছে কত, যদি ভাগ করে নাও ৪.৫ পাবা, তাই তো? ৯-এর অর্ধেক ৪.৫, ৫ কিন্তু আসছে না, এখানে ৫ বলেছে, তার জন্য তোমরা অ্যান্সারটা লিখবা, মিথ্যা লিখবা। ঠিক আছে, চলো আমরা পরের প্রশ্ন চলে আসবো, ৪ নম্বর প্রশ্ন। কি বলছে এখানে ৪-এর প্রশ্নটা, যে লক্ষ্য করে এখানে দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে বৃত্ত দুটির কেন্দ্র এবং স্পর্শ বিন্দু দিয়ে একটি বৃত্ত আঁকা সম্ভব। তো চলো আমরা চেক করি, দেখি কটি বৃত্ত আঁকা সম্ভব। ছবি এঁকে আমি বোঝাবো প্রশ্নটা, আমরা এটা বোঝাবো ৩-এর ৪ নম্বর প্রশ্নটা। দুটি বৃত্তের বলেছে স্পর্শ করেছে, এই একটি বৃত্ত, এই যে আরেকটি বৃত্ত। তাহলে এখানে এই যে আমাদের এখানে এ কেন্দ্র, বি কেন্দ্র, আর স্পর্শ বিন্দু ধরো আমরা সি ধরে নিলাম, সি বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে এই যে ৩টি বিন্দু, এই ৩টি বিন্দু দিয়ে এখন কতগুলি বৃত্ত আঁকতে পারবো। একটি বৃত্ত যদি আঁকা যায় তাহলে সত্য হবে, আর একটির চাই বেশি যদি হয় তাহলে মিথ্যা হবে। তা দেখো তো, এই ৩টি বিন্দু দিয়ে যদি আমি দেখাই তোমাদের, যেরকম এই এ বি বিন্দু দিয়ে তুমি একটি বৃত্ত তৈরি করতে পারবা, এরকম করে একটি বৃত্ত। এ সি বিন্দু দিয়ে, এই যে এ সি বিন্দু দিয়ে কিন্তু বৃত্ত তৈরি হবে। এদিকে বিসি বিন্দু দিয়ে, এই যে বিসি বিন্দু দিয়েও কিন্তু বৃত্ত তৈরি হবে। মানে এখানে বোঝা যাচ্ছে যে একের বেশি, তাই না, একের বেশি বৃত্ত তৈরি করা হচ্ছে, মানে একটি বৃত্ত হবে না, একের বেশি বৃত্ত আঁকা সম্ভব। তাই এখানে একটি বৃত্ত বলেছে, তাহলে একটি বৃত্ত বলেছে বলে অ্যান্সারটা মিথ্যা হবে, এটা ওকে, এটা অ্যান্সারটা মিথ্যা হবে, কারণ এখানে কিন্তু একটি বৃত্তের কথা বলেছে, আমরা কিন্তু একটির বেশি বৃত্ত তৈরি করতে পারছি এই যে বিন্দুগুলো নিয়ে, তাই তো? এরপরে আমরা চলে আসবো ৫-এর প্রশ্নটা। কি বলছে দেখো, একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল ও ঘনফল সমান হতে হলে বাহুর দৈর্ঘ্য হতে হবে ৬। আচ্ছা, তাহলে এখানে একটি ঘনক আছে, দেখো আমরা যে ঘনকটি ধারের দৈর্ঘ্য ৩/৫, যে ঘনকটি আছে সেই ঘনকের ধারের দৈর্ঘ্য আমরা এ ধরে নিলাম। তাহলে ঘনকের সমগ্রতল আর ঘনফল বলেছে, দেখো এখানে সমগ্রতলের সূত্র যেটা 6a² হবে, ধারের দৈর্ঘ্য এ হলে পরে, সমান সমান ঘনফল মানে আয়তন, ঘনকের আয়তনের সূত্র a³ ধারের কিউব। তো দেখো এখান থেকে আমাদের ধারের দৈর্ঘ্যটা এর মানটা বের হবে, যদি ৬ বের হয় তো সত্য, না হলে মিথ্যা। দেখো এখানে a² a³ এর কাটাকাটি করতে পারবা, এখানে এ রয়ে যাবে, বেশি আছে এখানে এ, দুটাই এখানে ৩টা এ, তাহলে আমরা এর মানটা কিন্তু ৬ দেখতে পাচ্ছি, মানে বাহুর দৈর্ঘ্য যেটা কত আসছে ৬ বলেছে, তাহলে আমাদের এটা কিন্তু সত্য বলেছে। ৩-৫ নম্বরটা অ্যান্সারটা সত্য লিখবে তুমি। আমরা চলে আসবো ৬ নম্বর প্রশ্ন। দেখো এই যে রাশিটা আছে, এই রাশির ক্ষুদ্রতম মান কি ০ হবে? তবে এইরকম প্রশ্ন আমি করে দেখালাম তোমাদের, আমাদের শূন্যস্থানে ছিল। চলো আবার আমি তোমাদের এটা করাবো। দেখো এখানে যে রাশিটা আছে আমি টুকে নিচ্ছি, 5 cos² থিতা প্লাস sin² থিতা, এটা আছে তো। আমরা থিতার মান আমরা নিব, যে কোনো থিতার মান ধরে আমরা কাজ করব।
এখানে তোমাদের বলে রাখি থিতার মানটা যদি আমরা নিই, আমরা কত নিব? ধরো আমরা থিতার মানটা 90 ডিগ্রি নিয়ে নিচ্ছি। দেখো 90 ডিগ্রি, থিতার মানটা 90 ডিগ্রি নাও, তাহলে কস স্কোয়ার 90 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 90 ডিগ্রি। তাহলে লক্ষ্য করে এখানে আমাদের মানে এই রাশিটার সবচেয়ে ছোট মানটা কি পাওয়া যাচ্ছে, ঠিক আছে, সেটা আমরা বের করতে চাইছি। যদি সবচেয়ে ছোট মানটা শূন্য বের হয় তাহলে আমাদের এটা সত্য হবে, আর যদি সবচেয়ে ছোট মানটা শূন্য না বেরিয়ে যদি আলাদা বের হয় তাহলে আমাদের এটা কিন্তু সত্য হবে না, মিথ্যা হবে। দেখো তো এখানে কি বেরোচ্ছে সরলটা। আচ্ছা, কস 90 ডিগ্রির মানটা কি জানো? কস 90 ডিগ্রির মান শূন্য হয়, এটা মনে রাখবা। তাহলে 5 ইন্টু শূন্য, এটা হয়ে যাবে। আর সাইন 90 ডিগ্রির মান 1, তাহলে 1 এর স্কোয়ার, এটা তো 0, এদিকে 1 স্কোয়ার 1, দেখো এটা 1 পেয়ে গেলাম। এবার আমরা অন্যান্য মানগুলো বসে চেক করব। তো এখানে থিতার মানটা যদি ধরো আমি থিতার মানটা আমরা নিয়ে নিলাম 0 ডিগ্রি নিলাম, 0 ডিগ্রি নাও, তাহলে 5 ইন্টু কস স্কোয়ার 0 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 0 ডিগ্রি। দেখো কস 0 ডিগ্রির মান 1 হয়, 1 স্কোয়ার, আর সাইন 0 ডিগ্রি তো 0। তাই এখানে সরল করে তোমরা কিন্তু 5 পেয়ে যাচ্ছ। তোমাদের বলে রাখি থিতার মান 90 ডিগ্রি বসাবা, 0 ডিগ্রি বসাও, 60 ডিগ্রি বসাও, 30 ডিগ্রি বসাও, 45 ডিগ্রি বসাও, যা মানগুলি বসাও না কেন সবচেয়ে ছোট মানটা কিন্তু 1 হবে, ঠিক আছে। এই রাশির ক্ষুদ্রতম মান আমরা কিন্তু 1 পাবো, শূন্য পাবো না, ঠিক আছে, একটা তো শূন্য পাবো না। যে মানগুলো নিয়ে কাজ হয় তোমাদের যে ছকে আছে, হ্যাঁ, যে তোমাদের ক্লাস 10 নিয়ম অনুসারে তোমাদের যে কোণগুলো মান নেওয়া হয়েছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি, এই 5টি কোণ নিয়ে আমরা যদি দেখি চেক করি তাহলে সবচেয়ে ছোট মানটা কিন্তু আমরা 1ই পাবো। আমাদের শূন্য কিন্তু আসবে না। তাহলে এখানে শূন্য বলেছে, তার জন্য অ্যান্সারটা তোমরা মিথ্যা এখানে বলবা। এরপরে আমরা 4 প্রশ্নগুলো চলে আসবো। তাহলে দেখো এখানে 1 প্রশ্নটা আমাদের কি বলছে দেখো, আমাদের এখানে বলছে যদি x ভেরিয়েস yz এবং y ভেরিয়েস zx হয় তাহলে দেখাও যে z একটি অশূন্য ধ্রুবক। আচ্ছা, এখানে দুটি ভেদ আছে, 1 নম্বরটা, এই দুটি ভেদ থেকে আমরা ভেদ তুলে দেব। প্রথম ভেদটা আছে x ভেরিয়েস yz, তারপরে একটা ভেদ আছে y ভেরিয়েস zx। এখান থেকে আমরা ভেদ তুলে দিই, তোমরা লিখতে পারবা x সমান k1 yz, এখানে y সমান k2 zx। আচ্ছা, আমরা z কে দেখাতে বলেছে, তো তাহলে z এর মানটা বের করে নাও। তাহলে এখানে z এর মানটা যদি বের করো তাহলে দেখো তো এখানে x বাই, দেখো আমরা কি করব, x বাই y করলাম, আর এখানে আমরা নিয়ে নিলাম, আচ্ছা, k1z রেখেছিলাম, চলো এইভাবে রেখে দিই, আর এখানে y বাই x করি, আর এখানে k2z করে দিলাম। এবার আমরা যোগ করে দিই, আমরা k1z প্লাস k2z, আচ্ছা যোগ করবো না, আমরা গুণ করব, ঠিক আছে, চলো আমরা গুণ করে দিই। আমরা গুণ করি k1z ইন্টু k2z, তাহলে এখানে x y গুণিত y x, এই দুটো সমীকরণকে আমরা গুণ করলাম। তাহলে এখানে দেখো y কেটে যাচ্ছে, x কেটে যাচ্ছে, তাহলে এখানে আমাদের k1 k2z স্কোয়ার, এদিকে 1, আচ্ছা z স্কোয়ার সমান 1 বাই k1 k2, তাহলে এখানে z এর মানটা কত হবে, প্লাস মাইনাস রুট ওভার 1 বাই k1 k2। এই দেখো, তাহলে এখানে এই যে মানটা আসলে এটা কি, এটা তো আমাদের ধ্রুবক, k1 k2 ধ্রুবক, আমরা বলতে পারবো z সমান এটা একটি ধ্রুবক। এটি দেখাতে বলেছিল z একটি ধ্রুবক, তো আমরা দেখিয়ে দিলাম, লিখে দেবো প্রমাণিত। চলো পরের প্রশ্ন, 4 2 নম্বর প্রশ্নটা, x-4 ও x+6 এর মধ্য সমানুপাতি x হলে x এর মান বের করো।
4-2 প্রশ্নটা মধ্য সমানুপাতি দেখো কার এক্স, সরি এখানে মাইনাস আছে, এক্স মাইনাস 4 আর আছে মধ্যে এক্স বলেছে মধ্য সমানুপাতি, তাহলে মধ্যে আমরা এক্স নিয়ে নিলাম, তারপরে এক্স প্লাস 6টা পরে লিখলাম। এই যে দেখো, আর এই 3জন সমানুপাতি আছে, তাহলে তোমরা এক্স মাইনাস 4 ইজ টু এক্স সমান সমান এক্স ইজ টু এক্স প্লাস এক্স, এটা কিন্তু লিখতে পারবা। চলো বাই করে নিই আমরা। আমরা এখানে রাশি রাশি গুণ করব, এক্স এক্স এস স্কোয়ার, এখানে গুণ করলে এটা হবে এস স্কোয়ার প্লাস 6x, এটা মাইনাস 4x মাইনাস 6×4 = 24, ঠিক আমাদের এস স্কোয়ার কেটে গেল। এটা দেখো, এটা যদি বিয়োগ করো, এটা 2x সমান সমান, এটা হচ্ছে আমাদের 24, 2 দিয়ে কাটাকাটি করো, এটা হলো 12, তাহলে x সমান সমান আমরা কত পেয়ে যাবো, 12 পেয়ে যাবো। x এর মান বের করতে বলেছিল, দেখো আমরা x এর মান পেয়ে গেলাম। এটা কিন্তু আমাদের অ্যান্সার, x সমান সমান 12 আমাদের অ্যান্সার। চলো আমরা পরের প্রশ্ন চলে আসি। এরপরে প্রশ্ন 4-3 নম্বরে দেখো, বার্ষিক 6.1/4% হারে সরল সুদে কোনো মূলধন কত বছরে সুদে মূলে দ্বিগুণ হবে? সুদে মূলে দ্বিগুণ হবে, যাই হোক মানে সুদ আসলটা দ্বিগুণ হয়ে যাবে, আসল যদি এক্স হয় সুদ আসলটা 2x হয়ে যাবে, সেটা কত বছরে? সময়টা বের করতে বলেছে। আচ্ছা, এখানে কোনো মূলধনও দেওয়া নাই, মূলধনটাকে আমরা ধরে নিচ্ছি। 4-3 নম্বর, আমরা মূলধনটাকে আমি x টাকা ধরে নিলাম। তাহলে এখানে দেখো মূলধন x টাকা বলছে কত বছরে সুদে মূলে দ্বিগুণ হবে, তাহলে আমি ধরে নিচ্ছি, ধরি y বছরে দ্বিগুণ হবে, মানে সুদ আসলটা হয়ে যাবে, দেখো সুদ আসলটা হয়ে যাবে দ্বিগুণ, মানে 2x হয়ে যাবে, এক্স এর দ্বিগুণ, আসলের দ্বিগুণ হবে, এটাই বলেছে। তাহলে এখান থেকে দেখো আমরা কিন্তু সুদ পেয়ে যাব, আসল জানা আছে, সুদ আসল পেলাম। তাহলে যে আয় হচ্ছে সুদ, যে সুদ আসল থেকে আসলটা বাদ দাও, এই আমাদের সুদ। তো আমাদের যে সূত্র আয় সমান সমান PTR/100, সরল সুদের সূত্র এখানে আমরা পুট করে দিলাম। দেখো সুদ হচ্ছে x টাকা, আসলে x টাকা, আর সময়টা আমরা y বছর ধরেছি, আর সুদের হারটা কিন্তু এখানে বলেছে, দেখো এই যে সুদের হারটা যেটা বলেছে 6.1/4%, এটাকে যে ভেঙে নাও, 6×4 = 25, 25/4%, তাহলে এখানে আমরা 25/4 আর 100টা 1/100 করে দিলাম, এই যে শতকরা, তার জন্য 1/100 হবে। এখানে x কেটে দাও, কিন্তু y এর মানটা আমরা পেয়ে যাবো 25/4=100, তাহলে 1 সমান সমান এদিকে y/4×4=16, তাহলে y এর মান কত পাচ্ছ, 16 বর্জন করে। দেখো 16 বছরে যে আসলটা দ্বিগুণ হয়ে যাবে সুদে মূলে, ওকে 16 বছরের অ্যান্সারটা। পরের প্রশ্ন 4-এর প্রশ্নটা দেখো, বলছে এ ও বি কোনো ব্যবসায় এত টাকা লাভ করে এর মূলধন 900 টাকা এবং লভ্যাংশ 630 টাকা হলে বি এর মূলধন কত? তো বি এর মূলধন বের করতে বলেছে, 4 নম্বরটা। আচ্ছা, এখানে এ ইজ টু বি, এদের মূলধনের অনুপাতটা দেখো, এর মূলধনটা বলে দিয়েছে কত, 900, আর বি এর মূলধনটা আমি এক্স ধরে নিলাম, ঠিক আছে, এটা বি এর মূলধন এক্স। এখানে কার লভ্যাংশ বলেছে, এর লভ্যাংশ 630 টাকা বলে দিয়েছে, তাই তো, আর মোট লাভ কিন্তু দেওয়া আছে। তাহলে আমরা এর লভ্যাংশ এখান থেকে বের করি, তাহলে আমরা যদি বলি এর লভ্যাংশ, দেখো এর লভ্যাংশ কি করে পাবো, 900/আনুপাতিক যোগটা হবে 900 + x, আর মোট যেটা লাভ হয়েছে সেটা গুণ করো, 1050 টাকা লাভ,
আর এই যে এই লভ্যাংশের আবার কত বলে দিয়েছে দেখো প্রশ্নে, 630 টাকা বলেছে। তাহলে এটাই হয়ে যাবে আমাদের 630 এর সমান 630। চলো সরল করে, এখানে 0 0 কেটে দাও। আচ্ছা 3 দিয়ে 3 2 6, 3 1 3, এখানে 3 দিয়ে, একে 3 দিয়ে, একে 3 দিয়ে, 3 3 9 0 0, 7 দিয়ে কাটাকাটি করো, 7 একে 7, 7 5 35, আর এখানে 7 3 21, আবার 3 দিয়ে একে করে দাও, 3 একে 3, দুটো 0। তাহলে দেখো আমাদের কত দাঁড়িয়ে গেল। দেখো এখানে কিন্তু 15 আর 100 গুণ করে 1500 এই জায়গায়, আর এইদিকে আমাদের কিন্তু কিছু নাই, 1 আছে। বর্গগুণ করে নাও, 900 প্লাস এক্স, 900 প্লাস এক্স, এদিকে 1500। তাহলে এখান থেকে এক্স এর মানটা দেখো, 1500 থেকে 900 বিয়োগ করো, 600 পেয়ে যাবে। তাহলে বি এর মূলধন যে বলেছিল, বি এর মূলধনটা কিন্তু 600 টাকা, এটাই কিন্তু আমাদের অ্যান্সার, 600 টাকা। পরের প্রশ্ন, 5 প্রশ্নটা দেখো, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তের কেন্দ্র ও যদি কোণ সিওডি 120 ডিগ্রি, কোণ বিএসি 30 ডিগ্রি হয়, তবে কোণ বিওসি এবং কোণ বিসিডি এই দুটো কোণের মান বের করতে বলেছে। বৃত্তস্থ চতুর্ভুজ আছে, চলো আমরা আগে ছবিটা করে দেখাই। দেখো এখানে 4 5 নাম্বারটা বৃত্তস্থ চতুর্ভুজ, দেখো আমরা তৈরি করব একটা বৃত্ত। আচ্ছা বৃত্তস্থ চতুর্ভুজ এবিসিডি বলেছে, তো চলো আমরা এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ তৈরি করে নিই। এ বি সি ডি, ঠিক আছে, এবিসিডি আমাদের বৃত্তস্থ চতুর্ভুজ। আচ্ছা বৃত্তের কেন্দ্র কিন্তু ও বলে দিয়েছে, আমরা এখানে বৃত্তের কেন্দ্র ও নিয়ে নিলাম। এটা হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র ও বিন্দু। এবার দেখো আমাদের বলে যে সিওডি 120 ডিগ্রি। তাহলে দেখো এখানে সিওডি তো আমরা ওসি আর ওডি আমরা যোগ করে দিলাম। তাহলে এই কোণটা কত বলেছে, 120 ডিগ্রি বলেছে। এটা আমাদের 120 ডিগ্রি। বিএসি আবার 30 ডিগ্রি, বিএসি, তাহলে বিএসি, তাহলে এইভাবে আমরা এভাবে যোগ করে দিলাম। তাহলে যে বিএসি মানে এই কোণটা বলেছে আমাদের কত, 30 ডিগ্রি। তাহলে লক্ষ্য করে এখানে কার কার মান বের করতে বলেছে। এখানে বিওসি, বিওসি মানে আমাদের এখানে ওবি যোগ করতে হচ্ছে। দেখো প্রশ্নে যেভাবে বলেছে সেভাবে তৈরি করে নাও। বিওসি মানে এই কোণটা বের করতে হবে, আর বিসিডি, বিসিডি মানে এই যে কোণটা বের করতে হবে। এই দুটো কোণের মান দরকার। দেখো আমরা এই দুটো কোণের মান বের করে দিতে পারবো কিভাবে, লক্ষ্য করো। আচ্ছা প্রথমে তো আমাদের বিওসি কোণটা হয়ে যাবে। দেখো একই চাপ আছে, যে বিসি চাপটা নিব, বিসি চাপের উপর অবস্থিত বিওসি কোণটা কেন্দ্রস্থ কোণ, আর বিএসি কোণটা বৃত্তস্থ কোণ এই বিসি চাপের উপর অবস্থিত। তাহলে তোমরা জানো যে কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়ে যাবে, 2 কোণ বিএসি, যেটা হবে। তাহলে এখানে কোণ বিওসিটা দেখো বেরিয়ে আসবে, কারণ আমরা কোণ বিএসির মানটা জানি 30 ডিগ্রি। তাহলে এটা কত হবে, 60 ডিগ্রি। দেখলে কোণ বিওসির মানটা দেখো 60 ডিগ্রি পেয়ে গেলাম, আমাদের একটা অ্যান্সার হয়ে গেছে। এই কোণটা আমাদের 60 ডিগ্রি। এখন আমাদের বিসিডি দরকার। দেখো বিসিডি আমরা কি করে বের করব। এই যে বিসিডি পাওয়ার আগে আমাদের আগে দেখো কোন কোণটা আমরা বের করব। দেখো আমরা আগে এই কোণটা বের করতে পারবো, এই যে সিএডি কোণটা, এই দিকার কোণটা, দেখো সিএডি কোণটা বের করব। তাহলে আমরা এখানে বের করে নিচ্ছি এই যে কোণ সিএডি। আচ্ছা সিএডি কোণটা কি করে পাবো, দেখো আমাদের এখন আমি সিডি বৃত্তচাপের উপর, এই যে সিডি চাপটা আছে, সিডি চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণটা সিওডি, আর বৃত্তস্থ কোণটা হয়ে যাবে আমাদের সিএডি। ওকে, তাহলে এখানে আমরা সিওডি কেন্দ্রস্থ কোণটা হয়ে যাবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ, 2 কোণ সিএডি। আমাদের সিওডি এখানে জানা আছে কত, 120 ডিগ্রি, 2 কোণ সিএডি কাটাকাটি করে এটা পেয়ে যাবো 60 ডিগ্রি। তাহলে এখানে সিএডি কোণটা আমরা কিন্তু 60 ডিগ্রি পেয়ে গেলাম, এই কোণটা 60 ডিগ্রি। এবার বিএডি পাবো, দেখো কোণ বিএডি,
30 ডিগ্রি আর 60 ডিগ্রি যোগ করে এটা পেয়ে যাবো আমরা 90 ডিগ্রি। বিএডি কোণটা 90 ডিগ্রি। এবার বিএডি পেয়ে গেছি 90 ডিগ্রি, এখন বিসিডি পেয়ে যাবো, কারণ বিএডি আর বিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ। বিপরীত কোণগুলো সম্পূরক হয় বৃত্তস্থ চতুর্ভুজের। তাহলে বিসিডি কোণটা দেখো কত আসবে, 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বিয়োগ করি, এটা পেয়ে আবার 90 ডিগ্রি। তাহলে বিসিডি কোণটা কিন্তু 90 ডিগ্রি পেয়ে গেছি, দেখো আমাদের কিন্তু হয়ে গেছে অঙ্ক। চলে আসবো আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্নটা আমরা করব 7 নম্বর প্রশ্নটা, সরি 7 নম্বর না, 5-এরটা, 6-এরটা করবো। 5-এরটা করলাম, এবার 6-এরটা করবো। দেখো 6-এর প্রশ্নটা কি বলেছে, ও কেন্দ্রীয় বৃত্তের পিএ কমা পিবি দুটি স্পর্শক আছে, আর স্পর্শক ছোট বৃত্তচাপ এবি এর উপর সি একটি বিন্দু, এবং যদি কোণ এপিবি 48 ডিগ্রি হয় তবে কোণ এসিবি কোণের মানটা বের করতে বলেছে। আচ্ছা, তা দেখো এখানে দেখো আমরা কি করবো, লক্ষ্য করো। তাহলে এখানে আমাদের এই যে 4-এর 6 নম্বর, চলো আগে ছবিটা তৈরি করে তোমাদের বোঝাই ভালো করে। আচ্ছা, বৃত্ত আছে, আমি আগে একটা বৃত্তের ছবি তৈরি করে নিই। এই যে আমাদের একটা বৃত্তের ছবি। এবার আমাদের এখানে দেখো দুটি স্পর্শক আছে, পি আর পিবি দুটি স্পর্শক। আমি দুটি স্পর্শক তৈরি করে দেখাই। এই জায়গায় একটা স্পর্শক নিয়ে নিচ্ছি, এখানে একটা স্পর্শক নিয়ে নেব, আর এখানে একটা স্পর্শক নিয়ে নেব এই জায়গায়। তাহলে এই স্পর্শকটা এইভাবে এদিকে, আর এই স্পর্শকটা এইভাবে এদিকে। দুটি স্পর্শক এখানে ছেদ করবে, এটা পি বিন্দুতে ছেদ করবে। এই বিন্দুটা, এখানে বিন্দুটা আমি এ বিন্দু নিলাম, এই জায়গায় বিন্দুটা আমরা বি বিন্দু নিলাম। এই জায়গায় আমাদের কেন্দ্রবিন্দু আছে, কেন্দ্রবিন্দু ও। তাহলে আমাদের দেখো লক্ষ্য করো ছবিটা এভাবে তৈরি হয়েছে। আর একটা কথা কি বলেছে এখানে, তো এখানে যে আমাদের বলেছে প্রশ্নে যে এই যে দুটি স্পর্শক আছে আর ছোট বৃত্তচাপ যেটা আছে, দেখো ছোট বৃত্তচাপ এবি, দেখো এদিকে এবি ছোট বৃত্তচাপ, কারণ এখানে দুটো বৃত্তচাপই বলবো, এবি দিয়ে এদিকে বৃত্তচাপ, আর এবি দিয়ে এই বৃত্তচাপ। তাহলে ছোট বৃত্তচাপ তো এটা হবে আমাদের না। তাহলে এই যে ছোট বৃত্তচাপ এর উপর একটি বিন্দু বলেছে, সি বিন্দু বলেছে, তাহলে এখানে আমি সি বিন্দু নিয়ে নিলাম। আর কোণ এপিবি এই কোণটা আমাদের 48 ডিগ্রি বলে দিয়েছে। তাহলে আমাদের মান বের করতে বলেছে কোণ এসিবি বলতে দেখো আমাদের কোণটা তৈরি করতে হবে। তাহলে এখানে এসি যোগ করি, আর এদিকে আমরা বিসি যোগ করে দিচ্ছি। তাহলে এসিবি এই কোণের মানটা কিন্তু বের করতে বলেছে প্রশ্নে, এভাবে প্রশ্ন বলেছে। আচ্ছা, তাহলে এই কোণটা আমরা বের করব, তার আগে অঙ্কন করি। আমরা ও এ যুক্ত করলাম, আর এখানে আমরা ও বি যুক্ত করব। এই যে ও এ আর ও বি আমরা যুক্ত করলাম। তো এখন দেখো আমাদের জানতে হবে এখানে যে স্পর্শকের উপর কেন্দ্রগামী ব্যাসার্ধ লম্ব হয় পরস্পর। তাহলে এই কোণগুলো কিন্তু আমাদের 90 ডিগ্রি, এখানে আমাদের এই কোণটা আমাদের 90 ডিগ্রি। ওকে, আর আমাদের এখানে লক্ষ্য করো এই যে প্রশ্নে আমাদের এই কোণটা আমি যদি বলি এখানে এপিবিও একটা কিন্তু চতুর্ভুজ দেখতে পাচ্ছি, এপিবিও। তাহলে এই চতুর্ভুজের 3টি কোণ জানা হয়ে গেছে, তাহলে কিন্তু আমরা এই যে 4 নম্বর কোণটা কিন্তু বের করতে পারবো। তাহলে আমরা এখানে কোণটা বের করব, কোণ এ ও বি কোণটা বের করব। ওকে, তাহলে কোণ এ ও বি দেখো তো, চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 360 ডিগ্রি, সেখান থেকে বিয়োগ দেখাবো এই যে 3টি কোণের যোগফল। আর 40 ডিগ্রি এদের যোগ করবা, এদের যোগ করে পেয়ে যাবা 228 ডিগ্রি পাবা, 228 ডিগ্রি। এটা বিয়োগ করে পেয়ে যাবা 132 ডিগ্রি। ওকে, তা দেখো আমরা এই কোণটা কিন্তু পেয়ে গেলাম 132 ডিগ্রি। এবার আমরা প্রবৃদ্ধ এ ও বি কোণটা বের করব, এটা আমাদের প্রয়োজন পড়বে। দেখো এই কোণটা পেয়ে গেলি আমরা কিন্তু এই কোণটা পেয়ে যাব, কারণ এটা প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ এ ও বি। আর কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের কি হবে, কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের অর্ধেক হবে এটা, ঠিক আছে। তাহলে এটা পেয়ে গেলে এর অর্ধেক এটা হবে,
চলো দেখো, তাহলে এবার আমরা করব কি, প্রবৃদ্ধ এ ও বি বের করি। চলো, প্রবৃদ্ধ প্রবৃদ্ধ কেন বলা হয়, 180 ডিগ্রির চেয়ে বড় কোণকে প্রবৃদ্ধ বলা হয়। প্রবৃদ্ধ এ ও বি, দেখো আমাদের পুরো কোণটা যদি বলি টোটাল 360 ডিগ্রি, তাই না, এক বৃত্তীয় কোণ যেটা, তাই না, এদিকার কোণটা নিয়ে কত হবে 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি থেকে 132 ডিগ্রি বিয়োগ করলে পরে তোমরা প্রবৃদ্ধ কোণ এ ও বি এদিকার কোণটা পেয়ে যাবে। এই যে আমরা এই কোণটা 132 ডিগ্রি কোণটা বিয়োগ করব। আচ্ছা, এখানে বিয়োগ যদি করো, তাহলে এটা বিয়োগ করে কিন্তু তোমরা পেয়ে যাবা 228 ডিগ্রি পেয়ে যাবা। ওকে, দেখো 2 কত দিলে 10, 8 দিলে এটা হয়ে গেল আমাদের 5, আর 3 কত দিলে 5, 2 দিলে, আর 1 কত দিলে 3, 2 দিলে, দেখো এই যে পেয়ে গেলাম 228 ডিগ্রি। তাহলে প্রবৃদ্ধ এ ও বি পেয়ে গেছি। এখন আমরা কি জানি যে এই যে প্রবৃদ্ধ এ ও বি কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। এটা আমাদের বৃত্তস্থ কোণ। দেখো এই যে এই দিককার এ বি চাপ, তাই না, এই বড় এ বি চাপ, এ বি চাপের উপর অবস্থিত প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও বি, আর বৃত্তস্থ কোণটা হচ্ছে এ সি বি। তাই এটা 2 কোণ এ সি বি হয়ে যাবে না। দেখো চলো, এবার কিন্তু আবার মানটা পেয়ে যাবো আমরা। প্রবৃদ্ধ এ ও বির কোণের মানটা হচ্ছে 208 ডিগ্রি। এটা 2 ইন্টু কোণ এ সি বি, কাটাকাটি করে নাও, এটা 114 হয়ে যাবে, 114 ডিগ্রি। দেখো আমাদের কিন্তু অ্যান্সারটা চলে এসেছে, কোণ এসিবি সমান সমান 114 ডিগ্রি। দেখো এটা কিন্তু আমাদের অ্যান্সার। আমাদের প্রশ্নের অ্যান্সারটা আলাদা হতে পারে, ঠিক আছে, কিন্তু অ্যান্সারটা কিন্তু ওটা হবে না যেটা আছে প্রশ্নে, যেটা তোমাদের বইতে আছে অ্যান্সারটা কিন্তু এটাই হবে, তোমাদের 114 ডিগ্রি হবে। আমাদের যখন যেভাবে প্রশ্নে বলেছিল সেইভাবে অনুযায়ী আমরা কাজ করেছি। কোণ এসিবির মান কত, 114 ডিগ্রি। ভালো অঙ্ক ছিল। পরের প্রশ্ন আমরা চলে আসবো, এবার আমরা 7 নম্বর প্রশ্নটা আসবো। দেখো 7-এর প্রশ্নটা কি বলছে, ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি 90 ডিগ্রি এবং বিডি লম্ব এসি যদি এবি 5 সেমি বিসি 12 সেমি হয় তবে বিডি এর দৈর্ঘ্যটা বের করতে বলেছে। দেখো সমকোণী ত্রিভুজের কথা বলেছে। আমি তো আগে প্রথমে তোমাদের সমকোণী ত্রিভুজ একে দেখাবো। 7 নম্বর, চলো সমকোণী ত্রিভুজ আমি আগে তৈরি করি একটা। সমকোণী ত্রিভুজ নাম এখানে দেব আমরা। দেখো এ বি সি কোণটা 90 ডিগ্রি বলেছে, তাহলে এটা এ বি সি, এই কোণটা আমাদের 90 ডিগ্রি। এবার বলেছে বিডি লম্ব এসি, তাই এভাবে বিডি লম্ব এসি, তাহলে এখানে এ বিটা 5 সেমি, এ বি 5 সেমি, বিসি 12 সেমি, বিসি 12 সেমি হয়, তাহলে বিডির মানটা বের করতে বলেছে এই বিডি। আচ্ছা, তাহলে এটা এ বি সি সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা অতিভুজ এসির দৈর্ঘ্য পেয়ে যাব। অতিভুজ স্কোয়ার সমান সমান এই যে ভূমি 12 স্কোয়ার প্লাস এ বি লম্ব 5 স্কোয়ার 144, এটা 25 যোগ করে তোমরা এখানে 169 পাবা। তাহলে এসি পেয়ে যাবে 169 বর্গমূল 13। তবে এসিটা আমরা কিন্তু 113 পেয়ে গেছি। এবার দেখো আমরা কি করবো এখন, এখন আমরা এই যে ত্রিভুজ নিচে দেখো করা, ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ বিডিসি, ঠিক আছে, এই যে দুটো ত্রিভুজ নিলাম, বড় ত্রিভুজটা এবিসি আর বিডিসি ছোট ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজকে আমরা সদৃশ্য দেখাবো। তো এর সদৃশ্য দেখাতে হলে দুটো শর্ত সমান দেখাতে হবে। দেখো এই যে সি কোণটা আছে, বড় ত্রিভুজের কোণটা আছে এসিবি কোণ, সি কোণটাই, আর ছোট ত্রিভুজের ক্ষেত্রে বিসিডি কোণ, একই কোণ দুটো, এই একটা শর্ত। আর বড় ত্রিভুজের এবিসি কোণটা 90 ডিগ্রি, আর ছোট ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি আছে, বিডিসি কোণ, বিডিসি এই কোণটা 90 ডিগ্রি, সমান সমান 90 ডিগ্রি। তো দুটো ত্রিভুজ থেকে দুটো শর্ত সমান দেখাতে পারলি সেই দুটো ত্রিভুজ হয়ে যাবে আমাদের সদৃশ্য। ত্রিভুজ এবিসি সদৃশ্য ত্রিভুজ বিডিসি। এখন সদৃশ্য ত্রিভুজে অনুরূপ বাহুগুলি অনুপাত সমান হয়। দেখো আমরা এখানে অতিভুজ নিচ্ছি, অতিভুজ বাই লম্ব নিচ্ছি, মানে অতিভুজ বাই লম্ব এটা নিলাম সমান সমান। আর ছোট ত্রিভুজের নিব তাহলে অতিভুজ বাই লম্ব, ছোট ত্রিভুজ অতিভুজটা কিন্তু বিসি আর লম্বটা আমরা বিডি নিব,
অতিভুজ বাই লম্ব মানে বিসি বাই বিডি। দেখো এভাবে নিয়ে এলাম আমরা। চলো মানগুলো বসাও। এসির মান আমরা বের করলাম 13 সেমি, এবির মান প্রশ্নে 5 সেমি বলে দিয়েছে, বিসির মান প্রশ্নে 12 সেমি বলেছে, আর বিডির মানটা দেখো এখন বের করতে বলেছে, আমাদের বিডিটা বেরিয়ে আসবে। এটা বর্গগুণ করো 13 বিডি আর 12 পাচ্ছে 60। তাহলে এখান থেকে বিডিটা বের হবে 60/13। এখানে আমরা দেখো 13 4 52, এটা বিয়োগ করে এটা 8 পেয়ে যাবো। আর এটা দেখো আমরা পূর্ণ সংখ্যা বানাবো, তাহলে আমরা 4 পূর্ণ 8/13 পাচ্ছি। দেখো এটাই কিন্তু আমাদের বিডির মান। বিডি সমাচার কত পেলাম? 4 পূর্ণ 8/13 সেমি। প্রশ্ন কিন্তু মানটা একটু আলাদা আছে, সবই আছে, কিন্তু এই জায়গাটা মানে 2 বলে দিয়েছে প্রশ্নে। এখানে 2 হবে, এখানে কিন্তু 8ই হবে। 4 পূর্ণ 8/13, এটাই আমাদের অ্যান্সার আসবে। এই আমাদের অ্যান্সার। আচ্ছা চলে আসবো আমরা পরের প্রশ্ন। পরে আমরা 8 নম্বর প্রশ্নটা করাবো। 8এর প্রশ্নটা কি বলছে? একটি সমকোণী চৌপল্লীর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সমষ্টি বলে দিয়েছে। কর্ণের দৈর্ঘ্য 15 সেমি বলে দিয়েছে। সমগ্রতলের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। আমরা বের করে দেখাচ্ছি। চলে আসবো 4-এর 8 নম্বর প্রশ্নটা। আচ্ছা এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, আমরা দৈর্ঘ্যটাকে ধরে নিচ্ছি এ, প্রস্থকে আমরা ধরে নেব বি, আর উচ্চতাকে আমরা ধরে নেব সি। ঠিক আছে, এভাবে ধরে নিলাম। এবার এখানে যে বলেছে প্রশ্নে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সমষ্টি মানে এ প্লাস বি প্লাস সি, এদের যোগফলটা কত বলেছে? 24 সেমি। আর কর্ণের দৈর্ঘ্য, দেখো আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতার স্কোয়ার, এটা দেওয়া আছে কত? 15 সেমি। আমরা কি করবো? এটাকে বর্গ করে নিচ্ছি। দেখে বর্গ করলে রুটটা উঠে যাবে, আর 15 বর্গ করে তোমরা 225 পেয়ে যাবা। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই সূত্র দেখো, এই সূত্রটা মনে রাখবা। এই সূত্রটা হবে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। দেখো এই সূত্রটা মনে রাখবা, এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সূত্র, তোমরা এটা পাবা কিন্তু। ওকে আচ্ছা, আর এদিকে আমাদের কত আছে? 225 আছে। তো এখানে মানগুলো বসাই তো আমরা। এ প্লাস বি প্লাস সি এর মানটা কত আছে? 24 আছে। 24 স্কোয়ার এ বি প্লাস বিসি প্লাস সি এ 225। 24 স্কোয়ার পেয়ে যাবা 576 এ বি প্লাস বিসি প্লাস সি এ। $576 এ বি প্লাস বিসি প্লাস সি এ। আচ্ছা এখানে -2 এ বি প্লাস বিসি প্লাস সি এ 225 মাইনাস 576। সেখানে আমি বিয়োগটা দেখাচ্ছি তোমাদের। এটা যে বিয়োগ করো না, এটা বড় আছে তো মাইনাস পাবা, আর এটা বিয়োগ করে পেয়ে যাবা 351 পাবা। তুমি মাইনাস মাইনাস কেটে দাও। আমি একবার লিখছি 2 ইন্টু আমরা পেলাম এ বি, 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি সমান কত পেলাম? 351। এখন দেখো আয়তঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের যে সূত্রটা 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য, এটাই কিন্তু আয়তঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র। তাই এটা সমান কত পেলাম? 351। তো আয়তঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলটা যে বের করতে বলেছিল সেটা পেয়ে গেলাম 351। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তোমাদের বলে দিচ্ছি পরীক্ষা এখানে 341 দেওয়া আছে, এটা কিন্তু 341 হবে না, 351 হবে। ঠিক আছে, হ্যাঁ এই সেট থেকে অ্যান্সারগুলো একটু ভুল করে দিয়েছে। তো যাই হোক, সেখানে ভুল করতে পারে, অসুবিধা নাই। আমরা কিন্তু যে করছি, আমরা তো ঠিকঠাক করছি, আমরা ঠিকঠাক অ্যান্সার মিলে যাবে। এই জন্য অ্যান্সার দেখে বিবেচনা করবো না, অ্যান্সার হতে পারে ভুল হতে পারে, কিন্তু তোমরা অঙ্ক দেখবা, অঙ্ক যদি ঠিক থাকে
যোগ বিয়োগ যদি কোথাও ভুল না যায় তাহলে অঙ্ক ঠিক আছে। নিয়ম দেখবা, অঙ্কের নিয়ম কি আছে এবং একটু যোগ বিয়োগ সরলটা দেখতে হবে। তা দেখো আমাদের হয়ে গেছে অ্যান্সারটা। চলে যাবো আমরা পরের প্রশ্নে। এরপরে আমরা চলে আসবো কত নম্বর, 9 নম্বর প্রশ্নে। দুটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন সমান, উহাদের উচ্চতার অনুপাত দেওয়া আছে, ব্যাসের অনুপাত বের করতে বলেছে। দেখো 9 নম্বরটা করাবো। আমরা করাবো 4-এর 9 নাম্বার। আচ্ছা, তাহলে এখানে আমাদের কি বলেছে, দুটি লম্ববৃত্তাকার চোঙ আছে যাদের আয়তন কিন্তু সমান বলেছে, তাই তো? তাহলে এখানে আমি দেখো এখানে কি করব, এখানে দুটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন, যেটা প্রথম চোঙের আয়তনের সূত্র পাই r1 স্কোয়ার h1। প্রথম চোঙের ব্যাসার্ধ r, উচ্চতা h1 নিলাম, r1 ব্যাসার্ধ আর উচ্চতা h1, এটা হচ্ছে প্রথম চোঙের আয়তন, সমান সমান হবে পাই r2 স্কোয়ার আর h2। দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ r2 আর উচ্চতা h2, এই হচ্ছে আয়তন। সমান বলেছিল, সমান করে দিয়েছি, পাই পাই আমরা কেটে দিলাম। আমরা এখানে দেখো কি করব, আমরা এখানে দেখো আমরা এখানে করছি r1 স্কোয়ার h1 বাই r2 স্কোয়ার h2, এদিকে 1, দেখো নিচের দিকে নামিয়ে দিলাম আমরা, বর্গমূল এটাই ফিরে পাবা। এটাকে আমরা এক কাজ করি, এটাকে আমরা r1 r2 করে হোল স্কোয়ার করলাম, আর এখানে h1 আর h2 করলাম, সমান সমান এদিকে 1। এখন আমাদের দেখো আমাদের প্রশ্নে বলবো যে উচ্চতা অনুপাত দেওয়া আছে 1:2, ঠিক আছে? 1:2 বলতে 1/2, এই যে h/1 h1 h2টা মান দেওয়া আছে, মানে এখানে যে দেখায় মানে h1 h2 উচ্চতার অনুপাত h2 এটা দেওয়া আছে 1:2 দেওয়া আছে, 1:2। তাহলে এখান থেকে তোমরা তো বলতেই পারবা h1/h2 1/2, এবং সেই দেবো মানটা এখানে। এখানে r1 r2 তার হোল স্কোয়ার, আর এখানে 1/2, আর এদিকে আমাদের 1 আছে, তাহলে r1/r2 তার হোল স্কোয়ার, এটা এদিকে 2 করে দিলাম। এবার আমরা বর্গটা উঠিয়ে দেব, তাহলে r1/r2, এখানে আমি রুট চাপিয়ে দেবো, স্কোয়ার হলে রুট চেপে যায়। এখন দেখো আমাদের কি বলেছে, ব্যাসের অনুপাত বের করতে বলেছে, ব্যাসার্ধের কিন্তু বলেনি ব্যাস। তাই ব্যাস বলতে আমাদের এখানে কি দরকার, দেখো এখানে আমাদের 2r1 আর 2r2 মানে 2 দরকার, আমি 2 নিয়ে নিলাম। ব্যাসার্ধ যদি r1 হয় তাহলে ব্যাস হয়ে যাবে 2r1 2r2, তাই তো? আর এখানে 1 আছে, তাহলে এখানে √2/1 করে দিলাম, নিচে 1 নিতে পারবো। তা দেখো আমাদের যে অনুপাতটা দাঁড়িয়ে গেল 2r1 is to 2r2 সমান সমান √2 is to 1 দাঁড়িয়ে গেল। তাহলে সেই দুটি চোঙের ব্যাসের যে অনুপাতটা √2 is to 1, এটা কিন্তু আমাদের অ্যান্সার, √2 is to 1। ওকে, চলে আসবো আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্নটা দেখো আমাদের কত নম্বরটা হবে, এরপর আমরা 10 নম্বর প্রশ্নটা করাবো। আমাদের 10-এর প্রশ্নটা কি বলেছে, 4-এর 10 নম্বর। আমাদের আছে সমীকরণটা প্রথমে সাইন থিটা মাইনাস কস থিটা সমান সমান 0 দেওয়া আছে। তো সেক থিটা প্লাস কসেক থিটার মানটা বের করতে বলেছে, দেখো বেরিয়ে আসবে। তো আমরা কি করবো, এই যে প্রথম যে সমীকরণটা আছে এখান থেকে থিটার মানটা কিন্তু বের করে নিতে পারবো। দেখো কিভাবে, এটাকে কস থিটা এদিকে চলে আসলো ডান দিকে, সাইন থিটা বাই কস থিটা, এদিকে 1 করতে পারবো। সাইন বাই কস তোমরা জানো এটা ট্যান হয়ে যায়, ট্যান থিটা, আর 1কে আমরা ট্যান 45 ডিগ্রি লিখতে পারবো। উভয় দিকে ট্যান ট্যান ম্যানেজ করে থিটার মানটা পেয়ে যাবো 45 ডিগ্রি। এবার যে আমাদের মানটা বের করতে বলেছিল, সেক থিটার জায়গায় 45 ডিগ্রি বসাবো, আর কসেক থিটার জায়গায় 45 ডিগ্রি। তোমাদের জানতে হবে সেক 45 মানটা √2 হয়, তাই তো? কী করে মানগুলো তোমরা বুঝতে পারবা, দেখো প্রথম সাইনের ঘরটা মনে রাখবা। সাইনের যে ঘরের মানগুলো যেটা তোমাদের বলা হয় সাইন 0 ডিগ্রি 0, সাইন 3 ডিগ্রি 1/2, সাইন
45 ডিগ্রি 1/√2, সাইন 60 ডিগ্রি √3/2, সাইন 90 ডিগ্রি 1। এই সাইনের ঘরটা মুখস্থ রাখো। সাইনের ঘরটা মনে থাকলে পরে প্রত্যেকটা ঘর মনে থাকবে। দেখো কস সেক 45 ডিগ্রি করে পাবো। সেক জানতে গেলে তোমাদের কস জানতে হবে, কসের উল্টো সেক হয়। দেখো সাইন 45 ডিগ্রির মানটাই কস 45 ডিগ্রির মান, মানে মধ্যে পড়ে তো, ঠিক আছে। তা সাইনের 45 ডিগ্রির মানটা যেটা হবে সেটাই হবে কসের 45 ডিগ্রির মানটা। আর কস 45 ডিগ্রির মানটা, দেখো সাইন 45 ডিগ্রির মানটা 1/√2, তাহলে কস 45 ডিগ্রির মানটা 1/√2। আর কসের উল্টো সেক হয়, তাহলে 1/√2 উল্টো √2। দেখো একইভাবে সাইন যেটা বললাম, কসেকটা চলে আসবে, সাইন 45 ডিগ্রি 1/√2, কসেক 45 ডিগ্রি হবে √2। এটা যোগ করে তোমরা পেয়ে যাবে 2√2। দেখো অ্যান্সার আমাদের চলে আসলো। পরের প্রশ্ন আমরা চলে আসবো 11 নম্বর প্রশ্ন। দেখো এই যে আমাদের 11 নম্বর প্রশ্ন, দুটো সমীকরণ আছে, এখান থেকে এর মানটা বের করতে বলেছে 4 এর 11। তাহলে আমরা এখানে লিখব 2x সমান sec আলফা, এটা একটা সমীকরণ আছে। আরেকটা সমীকরণ আছে 2/x সমান tan আলফা। ওকে, এখানে বর্গ করব 4s² sec স্কোয়ার আলফা, এখানে বর্গ 4/s² tan² আলফা। আচ্ছা, তাহলে এবার লক্ষ্য করো আমরা করব কি, আমরা এখানে বিয়োগ করব। দেখো বিয়োগ করছি 4s² মাইনাস 4/s² সমান sec² আলফা মাইনাস tan² আলফা। দেখো এই যে বিয়োগ করলে আমরা জানি sec² আলফা মাইনাস tan² আলফা এটা 1 হয়ে যাবে। আর এখান থেকে আমরা দেখো এখান থেকে আমরা 4 কমন নিয়ে নিচ্ছি, 4 কমন নেওয়া যাবে, s² মাইনাস 1/s², এটা আমাদের 1 হয়ে যাবে, সূত্র আছে এটা। আচ্ছা আমাদের লক্ষ্য করে এখানে কিন্তু 2 আছে অ্যান্সারে, আমাদের 2 রাখতে হবে, তাহলে এটাকে তোমরা 2 গুণিত 2 করে নাও, সমান আমাদের 1। আচ্ছা আমরা একটা 2 রেখে দিলাম, আর যে 1 বা একটা 2কে নিচে নামিয়ে দিলাম। এরই মান বের করতে বলেছিল, কত পেলাম 1/2, আমাদের অ্যান্সার কিন্তু চলে এসেছে। এরপরে চলে আসবো আমরা 12 নম্বর প্রশ্ন। দেখো 12 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো, চার এর 12। পরপর 2n সংখ্যক স্বাভাবিক সংখ্যার মধ্যমান কিন্তু দেওয়া আছে, তাহলে n এর মানটা বের করতে বলেছে। দেখো পরপর 2n সংখ্যক স্বাভাবিক সংখ্যার পরপর 2n সংখ্যক বলেছে তো, দেখো 2n সংখ্যক এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটা কিন্তু আমাদের যুগ্ম সংখ্যা, যুগ্ম বা জোড় সংখ্যা, জোড় সংখ্যা। কেন? কারণ যেখানে আমরা এখানে নিয়ে নিচ্ছি তোমাদের n এর মানটা আমরা নিয়ে নিচ্ছি, n হচ্ছে আমাদের 1 2 3 4 এভাবে স্বাভাবিক সংখ্যাগুলো আছে, তার 2nটা সবসময় কিন্তু জোড় সংখ্যা হবে, তাই তো, n এর মান যে কোনো বসাও। তার 2nটা যদি এখানে জোড় সংখ্যা হয়, তা দেখো জোড় সংখ্যা পাওয়ার যে মধ্যমা আমরা কি করে পাবো, এই যে মধ্যমা হবে, মধ্যমা পাওয়ার সূত্রটা দেখো 2n/2, যেটা আমাদের n-তম এবং 2n/2 প্লাস 1, এটাকে যদি সরল করো এটা পেয়ে যাবা, সরল করে যে 2 কেটে যাবে, এখানে এটা n+1 হয়ে যাবে, এততম। এই যে মানে n-তম আর n+1তম পদের কি হয়ে যাবে আমাদের গড়। হ্যাঁ, এই দুটি পদের গড়টাই হবে আমাদের কি মধ্যমা হবে, এটা কিন্তু আমাদের জানতে হবে। ওকে, আচ্ছা তাহলে দেখো তো, তাহলে এই যে আমাদের এখানে বলে দিলাম গড়, তাহলে মধ্যমাটা কি করে পাবো, তাহলে অতএব মধ্যমা যে পাবো, মধ্যমা গড় বলতে এই দুজনকে যোগ করব, মানে n+1, এই যে এই দুটো পদকে যোগ করে আমরা কততে ভাগ করবো, 2 দিয়ে ভাগ করব, এটাই তো আমাদের গড়, একে যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে এই যে আমাদের মধ্যমা।
তো এখানে একটু সরলটা করি, এটা তোমরা পেয়ে যাবে 2n+1/2। আবার যে মধ্যমাটা পেলাম 2n+1/2, এই মধ্যমাটা কিন্তু প্রশ্ন আবার বলে দিয়েছে, দেখো n+103/2 এটা বলে দিয়েছে না। তাহলে আমরা এখানে n+103 বাই কত, আমরা এই 2 বসিয়ে দিতে পারবো। এই দেখো, তাহলে এখানে 2 2 কেটে দাও, 2n+1 সমান n+103 পেয়ে যাবো না। তাহলে এখানে 2n মাইনাস n আর 103 মাইনাস 1, এটা বিয়োগ করে এটা আমরা n পেয়ে যাবো, এটা বিয়োগ করে এটা 102 পেয়ে যাবো। দেখো আমরা n এর মানে 102 পেয়ে গেছি, n এর মান বের করতে বলেছিল, এটা কিন্তু অ্যান্সার। দেখো একটা ভালো প্রশ্ন ছিল, এটা বোঝার প্রশ্ন আছে। এখানে কিন্তু মেন বোঝার ব্যাপার আছে যে 2nটা কিন্তু জোড় সংখ্যা, আর জোড় সংখ্যার যে মধ্যমা বের হয়, যে তার যে মধ্যমা পাওয়ার সূত্রটা, সেটা হচ্ছে আমাদের এই যে 2n/2, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি যদি আমাদের দেখো, মানে এখানে যদি আমি বলি তোমাদের, মানে n যদি এখানে জোড় সংখ্যা হয় বা যুগ্ম সংখ্যা হয়, জোড় সংখ্যা যদি হয়, তাহলে মধ্যমাগুলো যে পাবা n/2 তম এবং n/2 + 1 তম, ঠিক আছে। এই যে এততম এবং এততম পদের গড়, গড় হবে মধ্যমা, ঠিক আছে। এই সূত্রটা মনে রাখবে, এটা সূত্রের মতন। n যদি জোড় সংখ্যা হয়, বিজোড় সংখ্যা হলে আলাদা ব্যাপার আছে, কিন্তু জোড় সংখ্যা যদি থাকে, তাহলে এততম পদের গড়টাই হবে আমাদের মধ্যমা। দেখো এই অনুসারে কিন্তু আমরা এই সূত্র অনুসারে কিন্তু আমরা এভাবে তোমাদের অঙ্কটা কিন্তু হবে, যেটা অঙ্কটা দেখালাম। তো এই ছিল আমাদের, দেখো আজকের ক্লাসের অঙ্কগুলো। আমরা এই যে সেট 12 থেকে তোমাদের 1 থেকে 4 অবধি এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নগুলো করে দিয়েছি। আজকের ক্লাসের অঙ্কগুলো কিন্তু খুবই ভালো ছিল। তো ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে, ভিডিওগুলো বন্ধুর কাছে শেয়ার করে দিতে হবে। তোমাদের যদি কোনো সমস্যা হয়, কোনো প্রশ্ন যদি বুঝতে অসুবিধা হয়, যে কম বুঝতে পেরেছো, তাহলে কোন অঙ্কটা কম বুঝতে পেরেছো সেই অঙ্কের নাম্বারটা মেনশন করে তোমরা কমেন্ট করবা। তো তোমাদের আসা কমেন্টগুলো পেলে পরে আমি বুঝতে পারবো যে তোমাদের কোন অঙ্কগুলো সমস্যা হয়, সেই অঙ্কগুলো আবার তোমাদের আসে রিপিট, এবং পুনরায় আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব অঙ্কগুলো, ঠিক আছে। তাহলে পরবর্তী যে ক্লাসটা আছে, এই যে দেখো এই সেটের যে পার্ট 2 ক্লাস তোমাদের আসবে, 5 থেকে বড় প্রশ্ন, এই ক্লাসটা তোমাদের তাড়াতাড়ি চলে আসবে, এই ক্লাসটা আমি তাড়াতাড়ি চলে আসবো। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো।